আপনার সমস্যাটা কি বলুন তো মিস্টার ফারাবি? আমি গত 5 মিনিট ধরে আপনাকে একটা সিম্পল প্রশ্ন করেছি, আর আপনি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন যেন আমি ভিন গ্রহের কোনো প্রাণী, আর আমার কপাল থেকে দুটো অ্যান্টেনা বের হয়ে আছে। হ্যালো মিস্টার ফারাবি, কানেকশন লস্ট নাকি আপনার মাথার ভেতরে র্যাম ক্রস করেছে? মিটিংয়ের মাঝখানে এইভাবে স্পেস আউট হয়ে যাওয়ার কোনো মানে আছে? আমি কি ধরে নেব আপনি আমার কথা শুনছিলেন না? না না ম্যাডাম, শুনছিলাম তো, শতভাগ মনোযোগ দিয়েই শুনছিলাম। আপনার কণ্ঠস্বর তো আর সাধারণ কণ্ঠ নয়, একেবারে ডলবি অ্যাটমস সারাউন্ড সাউন্ড সিস্টেম। না শুনে উপায় আছে? তাহলে আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? আমি জিজ্ঞেস করেছি আমাদের নতুন এনার্জি এক্স ড্রিঙ্কের ট্যাগলাইন কি হতে পারে, সে সম্পর্কে আপনার প্রাথমিক ধারণাটা কি? ও, ট্যাগলাইন! হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার মাথায় তো আইডিয়ার বন্যা বয়ে যাচ্ছে ম্যাডাম, কিন্তু সমস্যা হলো আপনার দিকে তাকালে আমার মাথার সব আইডিয়া কর্পূরের মতো উবে যায়। আপনার চেহারায় এমন একটা মায়া আছে, থুক্কু, মায়া না মায়া না, মায়াঙ্ক চৌধুরী। না না, ধুর কি বলছি, মানে আপনার চেহারায় এমন একটা গাম্ভীর্য আছে যে আমার ক্রিয়েটিভিটিও ভয়ে লুকিয়ে পড়ে আর কি। আপনি কি আমার সাথে ফাজলামি করছেন মিস্টার ফারাবি? সি সি ম্যাডাম, আপনার সাথে ফাইজলামি করার দুঃসাহস আমার আছে নাকি? আমি তো শুধু বোঝাতে চাইছিলাম আপনার পার্সোনালিটি এতটাই স্ট্রং যে আমার মতো সাধারণ কপিরাইটারের ক্রিয়েটিভ সেলগুলো ভয়ে স্ট্রাইক ডেকেছে। তারা বলছে আগে জীবন, পরে ট্যাগলাইন। আমার মনে হচ্ছে আপনার চাকরিটা এখন খুব বেশি ঝুঁকিতে আছে। জানি ম্যাডাম, আপনার মতো একজন বস থাকলে চাকরি তো সবসময় ঝুঁকিতে থাকবে। এই পেশাটা অনেকটা রোলার কোস্টার রাইডের মতো, কখন উপরে উঠবো আর কখন ধপাস করে নিচে পড়বো তার কোনো গ্যারান্টি নেই। তবে একটা কথা বলতেই হয় ম্যাডাম, আপনার এই পাওয়ার স্যুটটা কিন্তু দারুণ। আপনাকে দেখতে ঠিক হলিউডের কোনো সিনেমার ভিলেনের মতো লাগছে, যে কিনা শেষে নায়কের প্রেমে পড়ে যায়। গেট আউট, জাস্ট গেট আউট ফ্রম মাই কেবিন নাও। বেচারা ফারাবি এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। সে জানে তার এক্স গার্লফ্রেন্ড নিঝুম যদি রেগে যায় তাহলে কি হবে তার সাথে, তা সে ভালো করেই জানে। ঘটনার সূত্রপাত হয়েছিল আজ সকালে ক্রিয়েটিভ সলিউশন অ্যাডভার্টাইজিং এজেন্সির কনফারেন্স রুমে। অফিসের ক্রিয়েটিভ টিমের সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের পুরনো ক্রিয়েটিভ হেড অবসরে যাওয়াই। আজ নতুন বছরে যোগ দেওয়ার কথা। ফারাবি টিমের সবচেয়ে মেধাবী এবং সবচেয়ে ডানপিটে কপি রাইটার। সে তার পাশে কিউবিকলের বন্ধু ও সহকর্মী রিয়াদকে কনুই দিয়ে খোঁচা মেরে ফিস করে বলল, কিরে, নতুন বস আসতে আর কত দেরি? আমার তো টেনশনে খিদে পেয়ে যাচ্ছে। আশা করি লোকটা যেন খুব বেশি বোরিং না হয়। তোর আবার টেনশন? বস যেই আসুক তুই তো তোকে জ্বালিয়ে মারবি। আরে দেখিস, এবারও নির্ঘাত কোনো টাক মাথা গম্ভীর চেহারার পান চিবানো আঙ্কেল টাইপের বস আসবে, যিনি এসে প্রথমেই বলবেন ক্রিয়েটিভিটি ইজ গুড বাট ডিসিপ্লিন ইজ বেটার। আমার তো ভাবতেই ঘুম পাচ্ছে। ফারাবির কথায় টিমের বাকি সদস্যরাও হেসে উঠল। ঠিক তখনই কনফারেন্স রুমের কাছের দরজাটা নিঃশব্দে খুলে গেল। সবার হাসি এক মুহূর্তেই থেমে গেল। ভেতরে প্রবেশ করলো এক দীর্ঘাঙ্গী সুন্দরী তরুণী, পরনে কালো রঙের নিখুঁত পাওয়ার স্যুট, পায়ে হাই হিল, চুলগুলো পরিপাটি করে খোপা করা। তার হাঁটা চলাই, তার চাহনিতে এমন এক আত্মবিশ্বাস ঠিকরে পড়ছে যা এক মুহূর্তে পুরো রুমের আবহাওয়াটাই বদলে দিল। সবাই সম্মানের সাথে উঠে দাঁড়ালো, কিন্তু ফারাবি যেন তার চেয়ারের সাথে জমে গেছে। তার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেছে, মুখটা হা হয়ে গেছে, বুকের ভেতরটা যেন কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। এটা এটা তো নিঝুম। হো মাই গড, এই খিটখিটে বদমেজাজি ডাইনি মেয়ে এখানে কি করছে? তার নিঝুম, 5 বছর আগের সেই নিঝুম, যার জন্য সে পাগল ছিল।
যার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত এখনও তার কাছে স্বপ্নের মতো মনে হয়, আর যার সাথে হওয়া ব্রেকআপের যন্ত্রণাটা এখনও তার বুকের ভেতর কাটার মতো বিঁধে আছে। নিঝুম ধীর পায়ে হেঁটে ডায়াসের সামনে গিয়ে দাঁড়ালো। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, একদম পেশাদার পোকার ফ্রেশ। সে সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল। ফারাবির চোখের উপর এসে পড়ল তার দৃষ্টিটা। মাত্র 1 সেকেন্ডের জন্য থামলো। সেই 1 সেকেন্ডে তাদের দুজনের চোখে খেলে গেল হাজারো অব্যক্ত কথা, বিস্ময়, যন্ত্রণা, অভিমান, চাপা পড়ে থাকা ভালোবাসা। পরক্ষণেই নিঝুম নিজেকে সামলে নিল। সে তার স্বাভাবিক কৃতিত্বপূর্ণ গলায় বলল, গুড মর্নিং এভরিওয়ান, আমি নিঝুম চৌধুরী। আজ থেকে আমি ক্রিয়েটিভ সলিউশনের নতুন ক্রিয়েটিভ হেড হিসেবে আপনাদের সাথে কাজ করব। আশা করি আমরা সবাই মিলে এই কোম্পানিকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবো। সে একে একে সবার সাথে পরিচিত হতে লাগলো, সবার সাথে খুব আন্তরিকভাবে হাত মেলালো, তাদের কাজ সম্পর্কে জিজ্ঞেস করলো। অবশেষে সে এলো ফারাবির সামনে। আপনি নিশ্চয়ই ফারাবি আহমেদ? নিঝুম এমনভাবে জিজ্ঞেস করলো যেন সে এই নামটা এই প্রথমবার শুনছে। আপনার কাজের সুনাম আমি অনেক শুনেছি। সে ফারাবির দিকে তার হাতটা বাড়িয়ে দিল। ফারাবি যেন ঘোরের মধ্যে ছিল। সে কাঁপা কাঁপা হাতে নিঝুমের দিকে তার হাতটা বাড়ালো। 5 বছর পর আবার সেই পরিচিত স্পর্শ, কিন্তু আজ সেই স্পর্শে কোনো উষ্ণতা নেই, আছে শুধু পেশাদারিত্বের শীতলতা। ফারাবি কোনো মতে বলতে পারল, ধন্যবাদ ম্যাডাম। ওয়েলকাম টু দ্য টিম অ্যাগেইন। নিঝুমের ঠোঁটের কোণে 1 সেকেন্ডের জন্য একটা রহস্যময়ী হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। মিটিং শেষ হওয়ার পর ফারাবি যখন নিজের ডেস্কে ফিরে এলো, তখনও তার হাত পা কাঁপছে। রিয়াদ তার কাঁধে হাত রেখে বলল, কিরে দোস্ত, কি হলো তোর? নতুন বসকে দেখে কি ভূত ধরার মতো চমকে গেলি নাকি? প্রেমে পড়ে গেলি প্রথম দেখাতেই? প্রেম প্রেম তো 5 বছর আগেই মরে ভূত হয়ে গেছে দোস্ত। এখন তো শুধু সেই ভূতের সাথেই আমার সহবাস থুক্কু বসবাস। আর সেই ভূত যে আজ তার বস হয়ে ফিরে আসবে, সে তার স্বপ্ন কল্পনা করতে পারেনি। মিটিংয়ের ঠিক 1 ঘন্টা পরেই ফারাবি ডেস্কের ইন্টারকমটা বেজে উঠল। ওপাশে নিঝুমের ঠান্ডা আবেগহীন কণ্ঠ। ফারাবি, আমার কেবিনে আসুন আর্জেন্টলি। ফারাবি যখন তার কেবিনে ঢুকলো, তখন নিঝুম একটা ফাইল দেখছিল। ফারাবি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নিঝুম ফাইলটা মুখ থেকে না তুলেই বলল, বসুন। ফারাবি বসার পর প্রায় 1 মিনিট ধরে পিন পতন নীরবতা। তারপর নিঝুম ফাইলটা বন্ধ করে তার দিকে তাকালো। সেই চোখে কোনো পুরনো পরিচিতির ছাপ নেই, আছে শুধু একজন বসের কঠোরতা। তো মিস্টার ফারাবি, নতুন বসের অধীনে কাজ করতে আপনার কেমন লাগছে? আর তারপরেই তাদের মধ্যে গল্পের শুরুতেই সেই কথোপকথনগুলো হয়েছিল, যা প্রমাণ করে দিচ্ছিল তাদের এই অনাকাঙ্ক্ষিত পুনর্মিলন কোনো মিষ্টি প্রেমের গল্পের সূচনা নয়, বরং এক তীব্র পেশাগত এবং ব্যক্তিগত যুদ্ধেরই পূর্বাভাস। ফারাবি প্রায় ছিটকে বেরিয়ে এলো নিঝুমের কেবিন থেকে। দরজাটা বন্ধ করার শব্দে পুরো ফ্লোর একবারের জন্য কেঁপে উঠল। সে হনহন করে হেঁটে গিয়ে নিজের চেয়ারে ধপাস করে বসে পড়ল। তারপর কিবোর্ডের উপর এমনভাবে হাত রাখলো যেন ওটা কিবোর্ড নয়, নিঝুমের মুখ। রিয়াদ ভয়ে ভয়ে তার কিউবিকলের বিভাগের উপর দিয়ে উকি দিল। কিরে দোস্ত, কি হলো? আছিস এখনো? নাকি তোর চাকরিটা 5 মিনিটের টর্নেডোতে খড়কুটোর মতো উড়ে গেল? প্রথম দিনই বসের কেবিনের দরজায় কেউ এভাবে বন্ধ করে? চাকরিটা এখনো আছে, কিন্তু আমার মেজাজটা আর নেই। ওটা এখন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের রূপ নিয়েছে। যে কোনো মুহূর্তে সাইক্লোন হয়ে তোর উপর আছড়ে পড়তে পারে। তাই বলছি, এখান থেকে ভাগ। আরে চড়ছিস কেন? কি হয়েছে ম্যাডাম? তোকে দেখে তো মনে হচ্ছে উনি তোকে শুধু ঝাড়ি দেননি, তোর কিডনিটাও চেয়ে বসেছেন। কিডনি চাইলে তো দিতাম রে দোস্ত, কিন্তু উনি চেয়েছেন আমার আত্মসম্মান, চেয়েছেন আমার অতীত, চেয়েছেন আমাকে আবার সেই 5 বছর আগের ফারাবি বানিয়ে দিতে, যে কিনা উনার কথায় উঠতো আর বসতো। মানে হলো, আমার জীবনের রোলার কোস্টার রাইডটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। সিট বেল্ট
বাধারও সুযোগ পেলাম না। ঠিক তখনই সবার কম্পিউটারে টিং করে একটা শব্দ হলো। একটা নতুন ইমেল। স্ক্রিনে প্রেরকের নামটা জলজল করছে, নিঝুম চৌধুরী, ক্রিয়েটিভ হেড রিয়াদ। ইমেলটা খুলেই চিৎকার করে উঠল। সর্বনাশ, এ তো দেখি হিটলারের আধুনিক সংস্করণ। নতুন বস্ত্র দেখি এসেই ফায়ার করা শুরু করে দিয়েছেন। ফারাবি বিরক্ত মুখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আরে দেখ না, নতুন ক্লায়েন্ট এনার্জি এক্স ড্রিঙ্কসের জন্য ক্যাম্পেইন আইডিয়া চেয়েছে। ডেডলাইন আগামীকাল সকাল 10টা। মাত্র এক রাতের মধ্যে আইডিয়া জেনারেট করতে হবে। এটা কি অফিস নাকি মাস্টার শেফের কিচেন যে 1 ঘন্টার মধ্যে নতুন রেসিপি বানিয়ে দিতে হবে? কিন্তু ফারাবি ইমেলটা দেখে হাসলো। তার চোখে হতাশার বদলে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। ফায়ার করুক, আমিও দেখব কার আগুনে কে জ্বলে। সে হয়তো ভুলে গেছে ক্রিয়েটিভিটির এই মাঠে আমি সেরা খেলোয়াড়। সে আমার অতীত হতে পারে, কিন্তু সে আমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবে না। আজ রাতে খেলা হবে রিয়াদ, এমন খেলা যা সে কোনো দিনও ভুলতে পারবে না। পরের দিন সকাল 10টা, কনফারেন্স রুমে থমথমে পরিবেশ। নিঝুম তার চেয়ারে বসে আছে, তার মুখ পাথরের মতো কঠিন। টিমের বাকি সদস্যরা ভয়ে ভয়ে এক একে তাদের দুর্বল গতানুগতিক আইডিয়াগুলো উপস্থাপন করছে আর নিঝুমের কাছ থেকে করা কথা শুনছে। এটাকে আইডিয়া বলে মিস্টার জামান। এই ট্যাগলাইন তো আমি ক্লাস 5-এর রচনাতেও ব্যবহার করব না। আর সাদিয়া, তোমার প্রেজেন্টেশনের চেয়ে আমার নানির বানানো আচারও বেশি আকর্ষণীয়। নেক্সট। অবশেষে এলো ফারাবির পালা। সে খুব আত্মবিশ্বাসের সাথে উঠে দাঁড়ালো। নিঝুম তার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলল, তো মিস্টার ফারাবি, আপনার ক্রিয়েটিভ সেলগুলো কি গত রাতের মধ্যে ধর্মঘট ভেঙে কাজে ফিরেছে নাকি এখনো ভয়ের খাটের নিচে লুকিয়ে আছে? তার এই খোঁচাতে টিমের বাকি সদস্যরা মুখ চাউচাই করতে লাগলো, কিন্তু ফারাবি একটু দবল না। সে মৃদু হেসে তার প্রেজেন্টেশন শুরু করলো। আমার ক্রিয়েটিভ সেলগুলো কখনো ধর্মঘটে যায় না ম্যাডাম। তারা শুধু সঠিক অনুপ্রেরণার জন্য অপেক্ষা করে। আর কাল রাতে আপনার ইমেইলটা আমার জন্য টনিকের মতো কাজ করেছে। তাই নাকি? তাহলে দেখা যাক আপনার টনিক কতটা কাজ করছে। আমার ক্যাম্পেইনের নাম হলো সুইচ অন ইয়োর ইনার বিস্ট। এরপরে 10 মিনিট ধরে ফারাবি যা বলল তা ছিল এক কথাই বিদ্যুৎ চমকের মতো। সে কোনো স্লাইড ব্যবহার করলো না, কোনো নোট দেখলো না। সে শুধু তার কথা আর আবেগ দিয়ে পুরো রুমের পরিবেশটাই বদলে দিল। ফারাবি প্রশ্ন ছুড়ে দিল, আমরা কাকে টার্গেট করছি? শুধু সেই ছেলে মেয়েদের যারা সারা দিন জিমে গিয়ে ঘাম ঝরায়? না, আমরা টার্গেট করছি সেই ছেলেটাকে যে সারা দিন বসের ঝাড়ি খেয়ে লোকাল বাসে ঝুলে বাসায় ফেরে, কিন্তু রাতের বেলা সে তার গিটারটা হাতে নিয়ে হয়ে ওঠে একজন রকস্টার। আমরা টার্গেট করছি সেই মেয়েটাকে যে সারাদিন ক্লাসের বোরিং লেকচার শোনে, কিন্তু মধ্যরাতে সে একজন কোডার, একজন হ্যাকার, যে কিনা পুরো সিস্টেমকে নাড়িয়ে দিতে পারে। এনার্জি এক্স শুধু একটা এনার্জি ড্রিঙ্কস নয় ম্যাডাম, এটা হলো তাদের ভেতরে সেই ঘুমন্ত পশুটাকে, তাদের ভেতরে সেই বীজটাকে জাগিয়ে তোলার একটা সুইচ। তার কথা বলার ভঙ্গিতে, তার চোখের আগুনে সবাই যেন সম্মোহিত হয়ে গিয়েছিল। ফারাবি এক মুহূর্তের জন্য থামলো, পুরো রুমের উপর চোখ বুলিয়ে নিল। আর আমার ট্যাগলাইন এনার্জি এক্স, সাধারণের আড়ালে অসাধারণ তুমি। ফারাবির প্রেজেন্টেশন শেষ হওয়ার পর পুরো রুমে পিনপতন নীরবতা। টিমের সবাই মুগ্ধ, বিস্মিত। রিয়াদের চোখে মুখে গর্বের ছাপ। সে ফিস ফিস করে পাশের সহকর্মীকে বলল, একেই বলে পাখির বাচ্চা। সবাই বুঝতে পারছিল এর চেয়ে ভালো আইডিয়া আর হতে পারে না। ফারাবি বিজয়ের হাসি হেসে নিঝুমের দিকে তাকালো। তার চাহনিতে ছিল স্পষ্ট চ্যালেঞ্জ। এবার বলো, এবার আমার আইডিয়াকে ফেলে দাও দেখি। কিন্তু নিঝুমের মুখ ছিল আগের মতোই ভাবলেশীন। সে কিছুক্ষণ চুপ করে থেকে কলমটা দিয়ে টেবিলে হালকা টোকা দিতে দিতে বলল, কনসেপ্টটা ইন্টারেস্টিং। বীজ বা পশুর রূপকটা খুব শক্তিশালী। তোমার কথা বলার ভঙ্গিটাও বেশ নাটকীয়, মানতেই হবে। সে
এক মুহূর্তের জন্য থামলো, যেন কিছু একটা ভাবছে। তারপর ফারাবি চোখের দিকে তাকিয়ে সরাসরি বলল, তবে আইডিয়াটা মন্দ নয় ফারাবি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এটা খুব বেশি প্রেডিক্টেবল। এই ধরনের হিডেন ট্যালেন্ট বা ডুয়াল পার্সোনালিটির কনসেপ্ট নিয়ে আগেও অনেক কাজ হয়েছে। সত্যি বলতে তোমার মতো একজন সিনিয়র কপিরাইটারের কাছ থেকে আমি আরো অনেক বেশি আউট অফ দ্য বক্স অরিজিনাল কিছু আশা করেছিলাম। এই কথাটা যেন একটা ঠান্ডা জলের স্রোতের মতো এসে লাগলো ফারাবির গায়ে। সে নিঝুমের দিকে তাকিয়ে রইল, যে আইডিয়াটা শুনে পুরো টিম মুগ্ধ, যেটাকে সে তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ বলে মনে করছে, সেটাকে নিঝুম এত সহজে এত তাচ্ছিলের সাথে প্রিডিক্টেবল বলে উড়িয়ে দিল। ফারাবি তার রাগটা সর্বোচ্চ চেষ্টা করে চেপে রেখে শান্ত গলায় জিজ্ঞেস করলো, আপনার ঠিক কোন জায়গাটা প্রেডিক্টেবল মনে হচ্ছে ম্যাডাম? আপনি যদি নির্দিষ্ট করে বলতেন তাহলে হয়তো আমি আমার ভুলটা বুঝতে পারতাম এবং সেটাকে উন্নত করার চেষ্টা করতে পারতাম। দেখো ফারাবি, আমি তোমার ভার্সিটির টিচার নই যে তোমাকে ধরে ধরে ভুল ধরিয়ে দেব, তোমার অ্যাসাইনমেন্টে লাল কালি দিয়ে দাগ দিয়ে দিব। আমি তোমার বস, আমার কাজ হলো তোমাকে গাইড করা, তোমাকে চ্যালেঞ্জ করা। আমি তোমাকে একটা ফিডব্যাক দিয়েছি, এখন সেটার উপরে কাজ করে আইডিয়াটাকে আরো উন্নত করার দায়িত্ব তোমার। তুমি আরেকটু ভাবো, তোমার মাথায় অনেক বুদ্ধি, তাই না? হয়তো এর চেয়েও ভালো কিছু তোমার মাথা থেকে বের হবে, নাকি আমি ভুল ভাবছি? শেষের প্রশ্নটা ছিল একেবারে সরাসরি তার অহংকারে আঘাত। নিঝুম আবার বলল, আর হ্যাঁ, আমি চাই আজ বিকেল 5টার মধ্যে তুমি 3টা নতুন এবং আউট অফ দ্য বক্স আইডিয়া নিয়ে আমার কেবিনে আসবে। আশা করি এবার তুমি আমাকে হতাশ করবে না। নেক্সট। এই বলে সে অন্যজনকে তার আইডিয়া উপস্থাপন করার জন্য ডাকলো। ফারাবি স্তব্ধ হয়ে তার জায়গায় বসে বলল, তার আত্মসম্মানে, তার অহংকারে, তার পেশাদারিত্বে এর চেয়ে বড় আঘাত আর কিছুই হতে পারে না। সে বুঝতে পারছিল। এটা কোনো প্রফেশনাল ফিডব্যাক নয়, এটা নিছকই ব্যক্তিগত রাগ, ব্যক্তিগত ক্ষমতার প্রদর্শন। নিঝুম আমাকে সবার সামনে ছোট করতে চাইছে, প্রমাণ করতে চাইছে যে আমি এখন চালকের আসনে বসে আছি। মিস নিঝুম, আমিও দেখে নেব তোমাকে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ফারাবি কোনো কথা না বলে নিঝুমের দিকে আর একবারও না তাকিয়ে চুপচাপ মিটিং রুম থেকে বেরিয়ে গেল। তার মনে তখন শুধু একটাই ঝড়, ভালোবাসা আর ঘৃণার এক প্রচণ্ড ঝড়। সে ঠিক করলো, এই যুদ্ধের শেষ আমি দেখেই ছাড়ব। নিঝুম যদি বস হয়ে আমাকে হারাতে চায়, তাহলে আমিও একজন কর্মচারী হয়েই এই খেলাটা খেলবো। খেলাটা এখন আর শুধু একটা ক্যাম্পেইনের নয়, খেলাটা এখন দুটো ভাঙা হৃদয়ের, দুটো তীব্র অহংকারী মনের। বিকেল 4টে। ফারাবির মাথার ভেতর যেন একটা কুরুক্ষেত্র চলছে। 3টা নতুন আইডিয়া, তাও মাত্র কয়েক ঘন্টার মধ্যে। নিঝুমের দেয়া এই অসম্ভব ডেডলাইনটা পূরণ করার জন্য সে মরিয়া হয়ে চেষ্টা করছে, কিন্তু রাগে, অপমানে আর হতাশায় তার মাথাটা পুরোপুরি ব্লক হয়ে গেছে। একটা শব্দ তার মাথা থেকে বের হচ্ছে না। ধুর ছাই, এভাবে চলতে থাকলে তো আমার মাথা থেকে এনার্জি এক্স বেরিয়ে যাবে। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এই মুহূর্তে আমার এক কাপ কড়া কফি দরকার, শরীরকে জাগানোর জন্য নয়, বরং মেজাজটাকে ঠান্ডা করার জন্য। অফিসের প্যান্ট্রিটা তখন প্রায় ফাঁকা। ফারাবি কফি মেশিনের সামনে দাঁড়িয়ে সবে মগটা সেট করেছে। ঠিক তখনই তার পেছনে এসে দাঁড়ালো নিঝুম, তার হাতেও একটা খালি মগ। ফারাবি তাকে দেখেই এমন একটা ভঙ্গি করলো যেন সে ভূত দেখেছে। আপনি এখানে ম্যাডাম? আমি তো ভেবেছিলাম আপনার মতো হাই লেভেলের বসরা কফি খান না। আপনারা সরাসরি টেনশনটাই পান করেন। নিঝুম তারই খোঁচাতে পাত্তা না দিয়ে স্বাভাবিক গলায় বলল, মেশিনটা ফ্রি হতে আরো কতক্ষণ লাগবে? আমার একটা জরুরি মিটিং আছে। ফারাবি মেশিনের বাটন চাপতে চাপতে বলল, এই তো ম্যাডাম, মাত্র 2 মিনিট। তবে আপনার যদি খুব তাড়া থাকে তাহলে আপনি বরং আমার কফিটাই নিতে পারেন। জুনিয়রের কফি বস খাবে, এটা তো আর নতুন কিছু নয়। আপনারা তো আমাদের আইডিয়া, শ্রম, ঘুম সবই খান। এক কাপ কফি তো আর তুলনায় কিছুই না।
অপ্রয়োজনীয় কথা বলার অভ্যাসটা তোমার এখনো যায়নি, তাই না ফারাবি? নিঝুম তার পাশে দাঁড়িয়ে বলল। তার কণ্ঠস্বর ঠান্ডা, কিন্তু ফারাবির খুব কাছে দাঁড়ানোর কারণে তার পারফিউমের হালকা পরিচিত গন্ধটা ফারাবির নাকে এসে লাগলো। সেই পুরনো গন্ধটা, যা একসময় তার খুব প্রিয় ছিল। ফারাবি কফির মগটা হাতে নিয়ে তার দিকে ঘুরল। এক কাপ কফি তো তার তুলনায় কিছুই না। কিছু অভ্যাস বদলানো যায় না ম্যাডাম। যেমন ধরুন আপনার এই হুটহাট করে মানুষের ব্যক্তিগত স্পেসে ঢুকে পড়ার অভ্যাসটা এখনো আগের মতোই আছে। আমি তোমার ব্যক্তিগত স্পেসে ঢুকিনি, আমি শুধু আমার কফির জন্য অপেক্ষা করছি। ও তাই নাকি? ফারাবি তার দিকে তাকিয়ে আপদমস্তক একবার দেখল। বাহ নিঝুম ম্যাডাম, আপনার তো দেখছি অনেক উন্নতি হয়েছে। এক সময় তো আপনি সাধারণ কফি বানাতে গিয়েও পুরো রান্নাঘর জ্বালিয়ে ফেলার অবস্থা করতেন, মনে আছে? একবার আমার জন্মদিনে আপনি কেক বানানোর চেষ্টা করেছিলেন। নিঝুমের মুখটা মুহূর্তেই কঠিন হয়ে গেল। অতীতের কথা টেনে আনার কোনো মানে হয় না। কেন হবে না? অতীত থেকেই তো মানুষ শেখে। সেদিন আপনি যে কেকটা বানিয়েছিলেন ওটা কেক ছিল না, ছিল একটা কার্বনের খণ্ড। ওটা দিয়ে চাইলেই হিরে বানানো যেত। আর আজ দেখুন আপনি এত বড় একটা কোম্পানির ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট চালাচ্ছেন। অবিশ্বাস্য। কিভাবে করলেন এই অসাধ্য সাধন? কোনো স্পেশাল কোর্স করেছেন নাকি? হ্যাঁ করেছি, কোর্সের নাম ছিল লাইফ। এই কোর্সটা মানুষকে সময়ের সাথে বদলাতে শেখায় ফারাবি। তোমার মতো এখনো অতীতে পড়ে থেকে অন্যদের খোঁচা দিয়ে নিজের ব্যর্থতা ঢাকতে শেখায় না। ব্যর্থতা? আমাকে আপনার ব্যর্থ মনে হয়? নয়তো কি? 5 বছর আগে তুমি যেখানে ছিলে আজও সেখানেই পড়ে আছো। সেই একই ভার্সিটি কেন্দ্রিক জোকস, সেই একই ছেলে মানুষই, সেই একই বেপরোয়া স্বভাব। আর আমি কোথায় সেটা তো তুমি দেখতেই পাচ্ছ। আমি এগিয়ে গেছি ফারাবি, কারণ আমি জানি জীবনটা কোনো মজার নাটক নয়। বাহ, খুব তো বড় বড় কথা শিখে গেছো। কিন্তু এই বড় বড় কথাগুলো কি রাতে ঘুমানোর সময় তোমার কোনো কাজে আসে নিঝুম? নাকি তখনও সেই অতীতেই ফিরে যেতে হয়? সেই ছেলে মানুষগুলো, সেই বেপরোয়া স্বভাবের মানুষটাকেই মনে পড়ে? আমার কি মনে পড়ে আর কি পড়ে না সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। নিঝুম রেগে গিয়ে তার নিজের জন্য কফি বানাতে লাগলো। তুমি বরং তোমার ওই 3টা আউট অফ দ্য বক্স আইডিয়া নিয়ে ভাবো, কারণ বিকেল 5টার পর তোমার ভাবার সময়টাও হয়তো আর থাকবে না। ফারাবি তার পাশে এসে ঝুঁকে ঠিক তার কানের কাছে মুখ নিয়ে এসে ফিস ফিস করে বলল। আপনি কি আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছেন ম্যাডাম? তার এই ঘনিষ্ঠতায় নিঝুমের শরীরটা মুহূর্তেই কেঁপে উঠল। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল। আমি হুমকি দেইনি ফারাবি, আমি শুধু আমার দায়িত্ব পালন করি। অযোগ্য কর্মচারীদের কোম্পানিতে রাখার কোনো মানেই হয় না। অযোগ্য? ঠিক আছে ম্যাডাম, দেখা যাবে কে যোগ্য আর কে অযোগ্য। বিকেল 5টায় আমার আইডিয়াগুলো আপনার টেবিলে থাকবে, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার শর্ত শোনার জন্য আমি বাধ্য নই। শুনতে তো হবেই। আমার আইডিয়াগুলো যদি আপনার সকালের আইডিয়ার চেয়েও ভালো হয়, তাহলে কালকে আপনাকে পুরো টিমের সামনে, সবার সামনে বলতে হবে, ফারাবি ইউ আর এ জিনিয়াস। পারবেন তো, নাকি আপনার বসগিরির ইগোতে লাগবে? এই সরাসরি চ্যালেঞ্জে নিঝুমের মুখটা লাল হয়ে গেল। সে ফারাবির চোখের দিকে তাকিয়ে দেখল, সেই চোখে আগুন জ্বলছে। ঠিক আছে, চ্যালেঞ্জ গ্রহণ করলাম, কিন্তু যদি তোমার আইডিয়াগুলো আমার পছন্দ না হয়, তাহলে কাল থেকে তুমি আমার ব্যক্তিগত কফি বয় হিসেবে কাজ করবে। প্রতিদিন সকালে আমার জন্য কফি বানিয়ে আমার টেবিলে নিয়ে আসবে। রাজি? ডান। এই বলে ফারাবি তার কফির মগে একটা চুমুক দিল। উফ, কফিটা বড্ড তেতো, ঠিক আপনার মতো। এই বলে সে একটা চোখ টিপে সেখান থেকে বেরিয়ে গেল। নিঝুম একা পেন্ট্রিতে দাঁড়িয়ে রইল। তার হাত রাগে কাঁপছিল, কিন্তু রাগের আড়ালে তার বুকের ভেতরটা তোলপাড় করছিল অন্য কোনো এক অজানা অনুভূতিতে। 5 বছর পর ফারাবির সাথে এই লড়াইটা, এই খুনসুটিটা তার কেন জানি খুব বেশি ভালো লাগছিল। পাগল একটা, একটুও বদলায়নি এখনো। বিকেল 4:55। ফারাবির ডেস্কটপের কোণায় সময়টা লাল রঙে জ্বলজ্বল করছে, যেন কাউন্টডাউন টাইমার।
তার সামনে ছড়ানো ছিটানো অসংখ্য কাগজ, কয়েকটা খালি কফির কাপ আর একটা উপর হয়ে থাকা এনার্জি ড্রিঙ্কের ক্যান। গত 1 ঘন্টায় সে যা করেছে তাকে ঠিক কাজ বলা চলে না, বরং একটা ঘূর্ণিঝড়ের সাথে তুলনা করা যায়। নিজমের দেওয়া চ্যালেঞ্জটা তার জেদকে এমনভাবে উস্কে দিয়েছে যে তার মাথার ভেতর থেকে আইডিয়াগুলো যেন আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে আসছিল। রিয়াদ তার কিউবিকল থেকে গলা বাড়িয়ে বলল, রিয়াদ, ওই ফারাবি 5টা বাজতে আর 5 মিনিট। কিরে, কিছু হলো নাকি আমাদের ভাবিজির জন্য কফি বানানোর প্র্যাকটিস শুরু করে দিয়েছিস? পারলে আমার জন্য 1 কাপ বানাস, চিনি ছাড়া। চুপ কর শালা। তোর ভাবি কফি খাবে কি না সেটা পরের বিষয়। আগে তো তার মুখ দিয়ে জিনিয়াস শব্দটা বের করতেই হবে। আর 5 মিনিট নয়, আমার লাগবে আর মাত্র 1 মিনিট। সে দ্রুত 3টা সেরা আইডিয়া আলাদা করে সেগুলোর মূল পয়েন্টগুলো গুছিয়ে একটা ইমেলে টাইপ করলো। তারপর ঘড়িতে ঠিক 4:59:50 বাজতে সে সেন্ড বাটনে ক্লিক করলো। মেলটা নিজমের ইনবক্সে পৌঁছানোর সাথে সাথেই অফিসের দেওয়াল ঘড়িতে ঢং করে 5টার ঘন্টা বেজে উঠল। ফারাবি চেয়ারে হেলান দিয়ে 2 হাত মাথার পেছনে রেখে একটা বিজয়ী হাসি হাসল। বুম, খেলা শেষ, টাকা হজম, এখন শুধু পুরস্কার বিতরণের পালা। রিয়াদ অবাক হয়ে বলল, সত্যি সত্যি করে ফেলেছিস? মাত্র কয়েক ঘন্টায় 3টা নতুন আইডিয়া? তুই কি মানুষ নাকি ক্রিয়েটিভিটির কোনো চাইনিজ ভার্সন যে এত ফাস্ট করে? যখন আত্মসম্মানে লাগে তখন সাধারণ নোকিয়া ফোনও আইফোন 15 প্রো ম্যাক্স হয়ে যায় দোস্ত। আর আমি তো ফারাবি। ঠিক তখনই ফারাবির ডেস্কের ইন্টারকমটা কর্কশ শব্দে বেজে উঠল। ওপাশে নিজম শান্ত, নিয়ন্ত্রিত কণ্ঠ, যেন কিছুই হয়নি। ফারাবি, তোমার মেলটা আমি পেয়েছি। আইডিয়াগুলো নিয়ে আলোচনার জন্য এখনই আমার কেবিনে এসো। ফোনটা রেখে ফারাবি একটা ভাব নিয়ে তার শার্টের কলারটা ঠিক করলো। দেখলি, বস নিজেই ডেকে পাঠিয়েছেন। এবার শুধু ইউআরে জিনিয়াস ডায়লগটা শোনার অপেক্ষা। আমার জন্য হাততালি দেওয়ার প্রস্তুতি নে বন্ধু। ফারাবি নিজমের কেবিনে ঢোকার পর নিজম তাকে কোনো ভূমিকা ছাড়াই বসতে বলল। বসো। তার সামনে প্রিন্ট করা ফারাবির আইডিয়াগুলো রাখা। সে খুব মনোযোগ দিয়ে কাগজগুলোর উপরে চোখ বোলাচ্ছিল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন সে কোনো পরীক্ষার খাতা দেখছে। ফারাবি তার সামনের চেয়ারে বসে অপেক্ষা করতে লাগলো। তার হার্টবিটটা একটু একটু করে বাড়ছিল। সে যতই বাইরে থেকে আত্মবিশ্বাসী ভাব দেখাক না কেন, ভেতর ভেতরে সে জানতো নিজমের কাছ থেকে প্রশংসা আদায় করা মাউন্ট এভারেস্টের চড়ার চেয়েও কঠিন। প্রায় 5 মিনিট পাথরের মতো বসে থাকার পর নিজম মুখ তুলল। তার মুখটা এখনো পড়া যাচ্ছে না। আইডিয়াগুলো আমি পড়েছি ফারাবি, এবং এবং ফারাবির হার্টবিটটা যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিল। আমি বেশ অবাক হয়েছি। আমি ভাবতেও পারিনি তুমি এত অল্প সময়ে এতগুলো ভিন্ন ধর্মী কনসেপ্ট নিয়ে ভাবতে পারবে। বিশেষ করে এই 3 নাম্বার আইডিয়াটা, দ্য সাইলেন্ট এনার্জি। এটা সত্যিই খুব ইন্টারেস্টিং কনসেপ্টটা, আমার ভালো লেগেছে। ফারাবির মুখটা উজ্জ্বল হয়ে উঠল। সে তার কানকে বিশ্বাস করতে পারছিল না নিজম তার প্রশংসা করছে। তাহলে ম্যাডাম, আমাদের বাজিটা, আমি কি আমার সেই কাঙ্ক্ষিত ডায়লগটা শুনতে পারি? ফারাবি, ইউআরে। নিজম তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, কিন্তু আইডিয়া আর কনসেপ্ট এক জিনিস নয় ফারাবি। তোমার কনসেপ্টটা ভালো, কিন্তু সেটার কোনো শরীর নেই, কোনো আত্মা নেই। এর এক্সিকিউশন প্ল্যানটা খুব দুর্বল। আমাদের ক্লায়েন্ট শুধু স্বপ্ন দেখে না, তারা সেই স্বপ্নকে বাস্তবেও দেখতে চায়। তাই আমি চাই তুমি আজ রাতেই এই আইডিয়াটার উপরে একটা সম্পূর্ণ প্রেজেন্টেশন তৈরি করবে। কাল সকালে মিস্টার রজার্সের সাথে আমাদের একটা জরুরি মিটিং আছে। আমরা এই নতুন আইডিয়াটাই তাদের সামনে উপস্থাপন করব। কি বললেন? আজ রাতেই? ম্যাডাম, এখন বাজে 5:30। আপনি কি আমার সাথে মজা করছেন? একটা সম্পূর্ণ প্রেজেন্টেশন রিসার্চ আর মার্কেট অ্যানালাইসিস সহ তৈরি করতে অন্তত 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে। এটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? নিজমের ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা আবার ফিরে এলো। আমার টিমের সেরা কর্মচারীর কাছে তো সময়ের কোনো অজুহাত থাকতে পারে না, তাই না ফারাবি? তুমি না কিছুক্ষণ আগেই বলেছিলে আত্মসম্মানে আঘাত লাগলে সাধারণ মানুষ হালকা হয়ে যায়।
নাকি তোমার সেই হাল খাওয়ার শক্তিটা মাত্র কয়েক ঘন্টাতেই ফুরিয়ে গেল? এটা হালকা হওয়ার প্রশ্ন নয় ম্যাডাম, এটা বাস্তবতার প্রশ্ন। তাহলে হয়তো আমারই তোমাকে চিনতে ভুল হয়েছে। নিঝুম উঠে দাঁড়িয়ে জানালার কাছে গেল। আমি ভেবেছিলাম তুমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসো। যাকগে, তুমি যদি না পারো তাহলে আমাকে পরিষ্কার করে বলে দাও, আমি অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেব। সাদিয়া হয়তো পারবে, ওর কাজ করার স্পিড বেশ ভালো। এই কথাই ফারাবি জেটটা আবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। অন্য কেউ তার আইডিয়া নিয়ে কাজ করবে, এটা সে কিছুতেই মেনে নিতে পারবে না। না, অন্য কাউকে লাগবে না, আমি করব, আজ রাতেই করব। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম। কাল সকালের মিটিংয়ে আপনার হাতে একটা বিশ্বমানের প্রেজেন্টেশন থাকবে, এমন প্রেজেন্টেশন যা দেখে আপনি জিনিয়াস শব্দটা বলতে বাধ্য হবেন। গুড, আমি এটাই আশা করেছিলাম। তাহলে আর সময় নষ্ট না করে কাজে লেগে পড়ো। রাত 10টা। ক্রিয়েটিভ সলিউশনস এর বিশাল ফ্লোরটা ভূতের বাড়ির মতো অন্ধকার, নিস্তব্ধ। শুধু দুটো ডেস্কের আলো জ্বলছে, একটা নিঝুমের কাছে কেবিনের ভিতর, আরেকটা বাইরে ফারাবির ডেস্কে। দূর চাই, এই ডেটাটা মিলছে না কেন? ফারাবি বিরক্ত হয়ে বিড়বিড় করলো, তার চোখ দুটো জ্বালা করছে, মাথাটা হ্যাং হয়ে আছে। কাজের চাপে পরিবেশটা এতটাই থমথমে যে কিবোর্ডের টাইপিংয়ের শব্দ খুব জোরে শোনাচ্ছে। হঠাৎ করে সেই নিস্তব্ধতা ভেঙে দিয়ে ফারাবির পকেটে থাকা ফোনটা তীব্র স্বরে বেজে উঠল। রিংটং হিসাবে বাজছে অর্ণবের গাওয়া সেই পুরনো গান। অর্ণবের গাওয়া সেই পুরনো পরিচিত গানটা। হারিয়ে গিয়েছি এই তো ভালো খবর আমার কেউ রাখে না। গানটা যেন কোনো রিংটন নয়, একটা টাইম মেশিন। এক মুহূর্তে সে ফারাবি আর নিঝুম দুজনকে 5 বছর পেছনে তাদের ভার্সিটির সেই দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গেল। ফারাবি দ্রুত ফোনটা পকেট থেকে বের করে কেটে দিল, কিন্তু গানের রেশটা তখনও ঘরের বাতাসে ভাসছে। সে আর চোখে নিঝুমের কেবিনের দিকে তাকালো, দেখলো নিঝুম ফাইল থেকে মুখ তুলে কাছের দেওয়ালের ওপাশ থেকে তার দিকেই তাকিয়ে আছে। তার চোখে কোনো রাগ নেই, কোনো কৃতিত্ব নেই, আছে শুধু একরাশ বিষণ্ণতা, একরাশ স্মৃতি। কয়েক মুহূর্তে নীরবতার পর ফারাবির ডেস্কের ইন্টারকমটা বেজে উঠল। ওপাশে নিঝুমের কণ্ঠ, তবে এবার আর আগের মতো কঠোর নয়, কিছুটা নরম, কিছুটা ভেজা। জি ম্যাডাম। ফারাবি, তোমার ফোনের রিংটোনটা এখনো এটাই আছে? হ্যাঁ। কেন? বদলাতে ইচ্ছে করেনি কখনো। আবারও কয়েক সেকেন্ডের নীরবতা। ফারাবি শুনতে পাচ্ছিল ফোনের ওপাশে নিঝুম একটা দীর্ঘশ্বাস ফেলো। গানটা বেশ বিরক্তিকর, অফিসের পরিবেশের সাথে ঠিক যায় না। এটা বদলে ফেললে ভালো হয়, এটা আমার আদেশ। ফারাবি তার ফোনের স্ক্রিনের দিকে তাকালো, যেখানে এখনো নিঝুমের সাথে তার পুরনো একটা হাসি মুখে ছবি ওয়েলপেপার হিসেবে দেওয়া আছে। সে মুচকি হাসলো। কিছু আদেশ মানা যায় না ম্যাডাম, কারণ কিছু জিনিস বদলানো যায় না, চাইলেও না। এই একটি লাইনে তাদের দুজনের মধ্যকার সমস্ত পেশাদারিত্বের দেওয়াল যেন এক মুহূর্তের জন্য ভেঙে পড়ল। তারা আবার ফিরে গেল সেই 5 বছর আগে। ফারাবি আর নিঝুম, যাদের মাঝে কোনো বস ছিল না, কোনো কর্মচারী ছিল না, শুধু ভালোবাসা আর একরাশ স্বপ্ন। পরের দিন সকাল। ফারাবি প্রায় সারা রাত জেগে প্রেজেন্টেশনটা তৈরি করেছে। তার চোখ দুটো টকটকে লাল, কিন্তু মুখে এক ধরনের জেদি আত্মবিশ্বাস। সে জানে সে তার সেরা কাজটা করেছে। নিঝুম চাইলেও এবার আর তার কাজে খুঁত ধরতে পারবে না। ক্লায়েন্ট মিটিংয়ের ঠিক 10 মিনিট আগে নিঝুম তার কেবিনে ডেকে পাঠালো। নিঝুম তার দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো। তার মনোযোগ তখন ল্যাপটপের স্ক্রিনে। একদম রেডি ম্যাডাম। ফারাবি পেন ড্রাইভটা টেবিলের উপর রেখে বলল, শুধু আপনার একবার চোখ বুলিয়ে নেওয়ার অপেক্ষা। আশা করি এবার আর আইডিয়াটা আপনার কাছে প্রেডিক্টেবল মনে হবে না। নিঝুম পেন ড্রাইভটা কানেক্ট করে প্রেজেন্টেশন খুলল। সে যত স্লাইডগুলো দেখতে লাগলো, তার মুখের অভিব্যক্তি ততই বদলাতে লাগলো। তার কুচকানো ভুরু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো, চোখের কঠোর দৃষ্টিটা কোমল হলো। ফারাবি তার কাজ দিয়ে নিঝুমকে আবারও অবাক করে দিয়েছে। সে শুধু আইডিয়াটাকে উন্নতই করেনি, সাথে মার্কেট রিসার্চ, টার্গেট অডিয়েন্স অ্যানালিসিস
এবং ডিজিটাল মিডিয়া প্ল্যানিংগুলো যোগ করেছে। প্রেজেন্টেশনটা দেখা শেষ করে নিজুম কিছুক্ষণ চুপ করে রইল। কি হলো ম্যাডাম, এবারও কি কোনো সমস্যা খুঁজে পেয়েছেন, নাকি জিনিয়াস শব্দটা আপনার মুখ দিয়ে বের হতে চাইছে না? প্রেজেন্টেশন রেডি, কাজটা ভালো হয়েছে ফারাবি, সত্যিই খুব ভালো হয়েছে। তোমার রিসার্চ প্রশংসার যোগ্য। আমি যা চেয়েছিলাম তুমি তার চেয়েও বেশি করেছো। এই অপ্রত্যাশিত প্রশংসায় ফারাবি কিছুটা অবাক হলো, কিন্তু তার জেদটা কমলো না। তাহলে আমাদের বাজিটা আপনি কি এখন সবার সামনে? মিটিংটা শেষ হোক, তারপর দেখা যাবে। এখন চলো, মিস্টার রজার্স আমাদের জন্য অপেক্ষা করছেন। কনফারেন্স রুমে থমথমে পরিবেশ। এনার্জি এক্স এর সিও মিস্টার রজার্স একজন 50 ঊর্ধ্ব রাশভারী আমেরিকান। তার সামনে ভালো আইডিয়া উপস্থাপন করা আর বাঘের খাঁচায় ঢুকে তাকে নাচ শেখানো একই জিনিস। প্রথমে নিজুম ক্যাম্পেইনের প্রেক্ষাপটটা তুলে ধরল, তারপর সে ফারাবিকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য ডাকলো। ফারাবি তার স্বভাবসুলভ ভঙ্গিতে অসাধারণ বাচনভঙ্গি আর আত্মবিশ্বাস দিয়ে প্রেজেন্টেশনটা শুরু করলো। দ্য সাইলেন্ট এজেন্সির কনসেপ্টটা মিস্টার রজার্সের বেশ পছন্দ হলো। তিনি কয়েকবার মাথা নেড়ে সায়ও দিলেন। ফারাবি যখন ভাবছে সে প্রায় জিতে গেছে, ঠিক তখনই মিস্টার রজার্স মিটিং থামিয়ে দিয়ে বলেন, হোল্ড ওয়ান ইয়াং ম্যান, আইডিয়াটা আমার ভালো লেগেছে। ইটস ফ্রেশ, ইটস পাওয়ারফুল, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। শিওর স্যার। আমাদের মূল প্রতিযোগী লাইট স্পিড ডিংস, তারা তাদের বিজ্ঞাপনে এক্সট্রিম স্পোর্টস যেমন মাউন্টেন ক্লাইম্বিং, সার্ফিং এগুলো দেখায়। তাদের ট্যাগলাইন হলো আনলিশ দ্য পাওয়ার, আর তুমি বলছো তোমরা সাধারণ মানুষের ভেতরে শক্তিকে দেখাবে। আমার ভয় হচ্ছে তোমাদের এই সাইলেন্ট কনস্পেক্টরটা তাদের আউল ক্যাম্পেইনের সামনে স্ল্যান হয়ে যাবে না তো? মানুষ কি এটাকে দুর্বলতা ভাববে? এই অপ্রত্যাশিত প্রশ্নে ফারাবি কিছুটা থমকে গেল। সে এই দিকটা নিয়ে ভাবেনি। সে কিছু একটা উত্তর দেওয়ার জন্য মনে মনে শব্দ হাতড়াচ্ছিল। আমি কি উত্তরটা দিতে পারি স্যার? হঠাৎ করেই নিজমের শান্ত আত্মবিশ্বাসী কণ্ঠস্বর শোনা গেল। মিস্টার রজার্স তার দিকে তাকাতে এসে বলতে শুরু করলো, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে ধরেছেন স্যার। এটা সত্যি যে লাইট স্পিড পাওয়ার বা শক্তিকে খুব আক্ষরিক অর্থে দেখায়, কিন্তু আমরা মনে করি একবিংশ শতাব্দীতে শক্তির সংজ্ঞা বদলে গেছে। আজকের যুগে একজন পর্বতারোহীর চেয়ে একজন কোডারের শক্তি কোনো অংশে কম নয়, যে কিনা তার মেধা দিয়ে পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। একজন দৌড়বিদের চেয়ে একজন আর্টিস্টের শক্তি কম নয়, যে কিনা তার শিল্প দিয়ে সমাজে বিপ্লব ঘটাতে পারে। সে ফারাবির দিকে এক পলক তাকিয়ে আবার বলতে শুরু করলো, ফারাবি এই সাইলেন্ট এনার্জি কনসেপ্টটা আসলে দুর্বলতার কথা বলছে না স্যার, এটা বলছে ভেতরের শক্তির কথা। সেই শক্তি যা বাহির থেকে দেখা যায় না, কিন্তু যা দিয়ে অসম্ভবকে সম্ভব করা যায়। লাইট স্পিড আপনাকে পাহাড়ের চূড়ায় ওঠার শক্তি দিবে, আর আমাদের এনার্জি এক্স আপনাকে আপনার নিজের জীবনের চূড়ায় ওঠার সাহস দেবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি শুধু শারীরিক শক্তি বিক্রি করতে চান, নাকি মানুষের স্বপ্নকে উস্কে দিতে চান? নিজমের এই অসাধারণ যুক্তি, তার কথা বলার ভঙ্গি, তার আত্মবিশ্বাস, সবকিছু মিলে মিস্টার রজার্সের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। তিনি হাততালি দিয়ে উঠলেন, ব্রিলিয়ান্ট মিস চৌধুরী, ইউ আর অবসলিউটলি ব্রিলিয়ান্ট। আমি ঠিক এই ধরনের চিন্তাভাবনাই খুঁজছিলাম। ফারাবির আইডিয়া আর আপনার দর্শন, এই দুটো মিলে একটা অগ্রতিরোধ্য ক্যাম্পেইন তৈরি হবে। কংগ্রাচুলেশন ক্রিয়েটিভ সলিউশন, উই আর হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ। মিটিং শেষ হলো। ক্লায়েন্ট খুশি মনে বেরিয়ে গেল। পুরো টিম আনন্দে ফেটে পড়ল। সবাই নিজুম আর ফারাবিকে অভিনন্দন জানাতে লাগলো। সবাই চলে যাওয়ার পর কনফারেন্স রুমে শুধু রয়ে গেল ফারাবি আর নিজুম। ফারাবি কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়েছিল। তার ইগো হয়তো তাকে নিজুমের প্রশংসা করতে বাধা দিচ্ছিল, কিন্তু তার মনটা আজ নিজুমের প্রতি এক নতুন শ্রদ্ধায় ভরে গিয়েছিল।
সে আজ নতুন করে নিঝুমকে চিনেছে। সে শুধু তার এক্স গার্লফ্রেন্ড নয়, সে একজন অসাধারণ পেশাদার, একজন জিনিয়াস। নিঝুম তার ফাইলপত্র গোছাতে গোছাতে জিজ্ঞেস করলো, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? কিছু না, শুধু ভাবছিলাম আপনি যদি ক্রিয়েটিভ হেড না হয়ে উকিল হতেন তাহলে হয়তো দেশের সেরা আইনজীবী হতেন। যেভাবে কথা দিয়ে আপনি পুরো কেস ঘুরিয়ে দিলেন, অবিশ্বাস্য। এই প্রথম ফারাবির মুখ থেকে কোনো উইটি রিমার্ক নয়, বরং জেনুইন প্রশংসা শুনল নিঝুম। তার খুব ভালো লাগলো। ফারাবি আবার জিজ্ঞেস করলো, আর আমাদের বাজিটা? আপনি কিন্তু এখনো আমাকে জিনিয়াস বলেননি। নিঝুম তার দিকে ফিরে একটা মিষ্টি হাসি হাসলো। তুমি কি সত্যিই চাও আমি ওটা বলি? অবশ্যই। ঠিক আছে। নিঝুম তার কাছে এগিয়ে এলো, তারপর তার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, ইউ আর আ জিনিয়াস ফারাবি, কিন্তু মনে রেখো আমি তোমার বস, আর বস ইজ অলওয়েজ রাইট। এই বলে সে একটা চোখ টিপে রুম থেকে বেরিয়ে গেল। ফারাবি একা দাঁড়িয়ে হাসতে লাগলো। সে বুঝতে পারছিল তাদের এই পেশাগত যুদ্ধটা ধীরে ধীরে এক নতুন মিষ্টি খুনসুটির দিকে মন নিচ্ছে, যা হয়তো তাদের পুরনো সম্পর্কটাকেও নতুন করে ভাবার বাধ্য করবে। রাত প্রায় 10টা। ফারাবি অফিস থেকে এসে তার বাসায় ড্রয়িং রুমের সোফায় আদশা হয়ে টিভি দেখছে। টিভিতে একটা বোরিং টক শো চলছে, কিন্তু সেই দিকে তার কোনো মনোযোগ নেই। তার হাতে থাকা ফোনে সে হোয়াটসঅ্যাপে তার কলেজ জীবনের বন্ধুদের গ্রুপে তুমুল আড্ডায় মগ্ন। সে টাইপ করলো, দোস্ত, আজকের দিনটা যা গেল না। প্রথমে ভাবলাম ক্লায়েন্টকে পটিয়ে ফেলেছি, কিন্তু আমার বস ওই হিটলারনি শেষ মুহূর্তে এমন একটা ডায়লগ দিল যে ক্লায়েন্ট আমার চেয়ে ওরই ফ্যান হয়ে গেল। মেয়েটা কি মানুষ নাকি গুগল অ্যাসিস্ট্যান্ট বুঝি না, সব প্রশ্নের উত্তর ওর মাথায় রেডি থাকে। সে তার বন্ধু আকাশের সাথে কথা বলছিল, কিন্তু একই সময়ে তার মা মিসেস নার্সরিন তার জন্য রাতের খাবার গরম করতে করতে রান্নাঘর থেকে ডাকলেন, ফারাবি, এই ফারাবি, বলি রাতের খাবারটা কি আজ খাবি নাকি কালকে সকালবেলা একেবারে খাবি? আসছি মা। মায়ের ডাকে মনোযোগ সরে যাওয়ায় সে তার বন্ধুদের মেসেজের রিপ্লাইটা টাইপ করলো। কন্ট্যাক্ট লিস্টে আকাশের নামটা দেখেই দ্রুত সেন্ড করে দিল। মেসেজটা ছিল, দোস্ত, আমার বসটা একটা আস্ত হিটলারনি। সারাদিন শুধু আমাকেই বিরক্ত করার সুযোগ খোঁজে। মনে হয় পুরনো প্রতিশোধ নিচ্ছে। আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে ওর কফির মধ্যে তেলাপোকাটা ছেড়ে দেই। মেসেজটা সেন্ড হওয়ার 1 সেকেন্ডের মধ্যে ফারাবির বুকের ভেতরটা ধস করে উঠল। সে আকাশের বদলে মেসেজটা পাঠিয়ে দিয়েছে নিঝুম চৌধুরী বসের নম্বরে। ও শিট শিট শিট। সে দ্রুত মেসেজটার উপর ট্যাপ করে ডিলিট ফর এভরিওয়ান অপশনটা খুঁজছিল, কিন্তু উত্তেজনায় হাত কাঁপছিল তার। ডিলিট করার আগে সে দেখল মেসেজটার নিচে দুটো নীল টিক চিহ্ন জ্বলে উঠেছে। তার মানে নিঝুম মেসেজটা দেখে ফেলেছে। গেছে রে আমার চাকরি, আমার সম্মান, আমার ইজ্জত, সব শেষ। ফারাবি কপালে হাত দিয়ে বসে পড়ল। সে সাথে সাথে মেসেজটা ডিলিট করে দিল, কিন্তু সে জানে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। মিসেস নার্সিন খাবার হাতে নিয়ে এসে জিজ্ঞেস করলেন, কিরে, কি হয়েছে? তোর মুখটা এমন ফ্যাকাশে লাগছে কেন? ভূতে ধরেছে নাকি? ভূত না মা, সাক্ষাৎ ডাইনি ধরেছে। এমন একটা ভুল করে ফেলেছি যার জন্য হয়তো কাল থেকে আমাকে আর অফিসে যেতে হবে না। তোমার বেকার ছেলের বোঝাটা হয়তো তোমাকে আরো কিছুদিন বইতে হবে। মানে কি করেছিস তুই? ঠিক তখনই ফারাবির বাবা মিস্টার ইকবাল সন্ধ্যাকালীন হাঁটা শেষে বাসায় ঢুকলেন। কি হয়েছে? কে বেকার? আমার ছেলে তো এখন বড় চাকরি করে, তাই না বাবা? ফারাবি তার বাবা মায়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেল। বাবা মা, তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। আমার নতুন বস। সে তাদের পুরো ঘটনাটা খুলে বলল। নিঝুম যে তার এক্স গার্লফ্রেন্ড, সেই পরিচয়টা অবশ্য গোপন রাখলো। সবটা শুনে তার বাবা মা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। হায় আল্লাহ, তুই করেছিসটা কি? নিজের বসের নামে এইসব কথা লিখে পাঠিয়ে দিয়েছিস? তোর কি মাথায় গোবর ভরা নাকি? মিস্টার ইকবাল তাকে শান্ত করলেন। আরে থামো তো, ভুল তো মানুষেরই হয়। আর তুমিও বাপু কেমন? অফিসের বসকে নিয়ে এসব লেখার কি দরকার ছিল? আরে বাবা, আমি তো মজা করে বন্ধুকে লিখছিলাম। এখন আমি কি করব? কালকে অফিসে যাই কি করে?
উনি তো আমাকে কাঁচাই চিবিয়ে খাবেন। কিছুই হবে না, কাল অফিসে যাবি, গিয়ে সরাসরি ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে নিবি, বলবি ভুল হয়ে গেছে। বড় বড় কোম্পানিতে এসব ছোটখাটো ভুল হয়ই। তুমি শাহরুখ খানের ডায়লগ কপি করলে কেন? আরে না, কপি কি করলাম, একটু ঘুরিয়ে বললাম আর কি। অবশ্য আমি শাহরুখ খানের বিরাট বড় ভক্ত। রাখো তোমার ভক্তগিরি। তোমার কি মনে হয় মা? আমার মনে হয় তোর বাবা ঠিকই বলেছেন, তবে সরাসরি ক্ষমা চাইতে যাস না। তাহলে কালকে অফিসে গিয়ে এমন ভান করবি যেন কিছুই হয়নি। যদি উনি নিজে থেকে কিছু বলেন, তাহলে এমন একটা ভাব নিবি যেন তুই আকাশ থেকে পড়েছিস। বলবি, কি বলছেন ম্যাডাম, আমার ফোন তো হ্যাক হয়ে গিয়েছিল। আমার নামে কে যে এসব আজে বাজে কথা লিখে পাঠিয়েছে, আমি তো নিজেই পুলিশে অভিযোগ করার কথা ভাবছি, বুঝলি? মায়ের এই অভিনব আইডিয়াটা শুনে ফারাবি আর তার বাবা দুজনেই হো হো করে হেসে ফেল। ফারাবি তার মাকে জড়িয়ে ধরে বলল, ওয়াও মা, তুমি তো জিনিয়াস। তোমার এই বুদ্ধিটা কাজে লাগালে হয়তো চাকরিটা বেঁচেও যেতে পারে। তুমি তো আমার চেয়েও বড় ড্রামাবাজ দেখছি। ইউ আর সো কিউট। পারিবারিক এই হালকা আড্ডায় ফারাবির মনটা কিছুটা হালকা হলো, কিন্তু সে জানতো কালকের সকালটা তার জন্য খুব একটা সহজ হবে না। পরদিন অফিসে ঢোকার পর থেকেই ফারাবির বুকের ভেতরটা ধুকপুক করছিল। সে যথাসম্ভব নিজমকে এড়িয়ে চলার চেষ্টা করছিল, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। লাঞ্চের ঠিক আগে তার ডেস্কের ইন্টারকমটা বেজে উঠল। তার পাশে নিজমের বরফ শীতল কণ্ঠ। ফারাবি, আমার কেবিনে এসো, তোমার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। ফারাবি একটা ঢোক গিলে কেবিনের দিকে এগিয়ে গেল। সদর দরজায় নক করতেই ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, ভেতরে এসো। ফারাবি ভেতরে ঢুকে দেখলো নিজম তার দিকেই তাকিয়ে আছে। তার চোখে কোনো রাগ নেই, আছে শুধু একরাশ প্রশ্ন আর কৃতিত্ব। বসো। ফারাবি বসার পর নিজম তার দিকে ঝুঁকে এসে শান্ত কিন্তু ধারালো গলায় জিজ্ঞেস করলো, তো মিস্টার ফারাবি, তোমার নাকি তোমার বসকে নিয়ে কোনো গুরুতর সমস্যা আছে? তুমি নাকি তার কফিতে তেলাপোকা মেশানোর কথাও ভাবছো? ফারাবি তার মায়ের শেখানো প্ল্যান অনুযায়ী একেবারে মাসুম একটা মুখ তৈরি করলো। তার চোখে মুখের রাজ্যে বিস্ময়। কি কি বলছেন এসব ম্যাডাম? আমি আপনার নামে তেলাপোকা? আমার বস তো পৃথিবীর সেরা বস। আপনার মতো সাপোর্টিভ, আপনার মতো ইন্টেলিজেন্ট বস পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমি কেন আপনার নামে এসব বলতে যাব? নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। ভুল হচ্ছে? তাহলে গতকাল রাত 10:15 তোমার নাম্বার থেকে আমার হোয়াটসঅ্যাপে যে মেসেজটা এসেছিল, ওটা কি মঙ্গল গ্রহ থেকে কোনো এলিয়েন পাঠিয়েছিল? গতকাল রাত 10:15? ম্যাডাম, গতকাল রাতে তো আমার ফোনটা আমার কাছে ছিল না। আমার ছোট ভাই গেম খেলতে গিয়ে ফোনটা নিয়ে এমনভাবে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে যে আমি নিজেই ফোনটা খুলতে পারছিলাম না। আজ সকালে দোকানে গিয়ে ঠিক করিয়ে আনলাম। হায় আল্লাহ, তার মানে আমার ভাইটাই কি এই কাজটা করলো? ও তো একটা আস্ত শয়তান। দাঁড়ান, আমি আজকেই বাড়ি গিয়ে ওর পিঠের চামড়া তুলে নেব। নিজম তার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি হাসলো। ফারাবির এই নিখুঁত অভিনয় দেখে নিজম কয়েক মুহূর্তের জন্য সত্যি বিভ্রান্ত হয়ে গেল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। সে জানে ফারাবি কতটা পাকা অভিনেতা। তাই নাকি? তোমার ভাইয়ের ওপর আমার মায়া হচ্ছে। বেচারা না জেনে এত বড় একটা দোষের ভাগীদার হয়ে গেল। সে তার ডেস্কের ড্রয়ার থেকে একটা প্রিন্ট আউট বের করে ফারাবির সামনে রাখলো। তোমার ভাই হয়তো মেসেজটা ডিলিট করে দিয়েছে, কিন্তু সে হয়তো জানে না ডিলিট করার আগেও স্ক্রিনশট নিয়ে রাখা যায়। স্ক্রিনশটের কাগজটা দেখেই ফারাবির মুখের হাসি উধাও হয়ে গেল। তার সব নাটক, সব অভিনয় এক মুহূর্তে ধরা পড়ে গেছে। এখন কি বলবে ফারাবি? এখনো কি তোমার ফোন হ্যাক হয়েছিল, নাকি তোমার ছোট ভাই দোষী? ফারাবি চুপ করে রইল, তার আর কিছুই বলা নেই। দেখো ফারাবি, তুমি আমাকে ব্যক্তিগতভাবে যা খুশি তাই বলতে পারো, কিন্তু অফিসের প্ল্যাটফর্মে এই ধরনের ছেলে মানুষ আমি সহ্য করব না। আশা করি ভবিষ্যতে তুমি আরো বেশি সতর্ক থাকবে। জি ম্যাডাম। ফারাবি যখন উঠে দাঁড়ালো তখন নিঝুম তাকে আবার ডাকলো। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। ও, আর একটা কথা। জি ম্যাডাম। আমার কফিতে যদি কখনো সত্যি সত্যি তেলাপোকা পাই, তাহলে কিন্তু ওটা তোমাকেই খাওয়াবো, মনে থাকবে তো? নিঝুমের ঠোঁটের কোণে দুষ্টু হাসি।
এই কথায় ফারাবি আর হাসি চেপে রাখতে পারল না, সেও হেসে ফেল। মনে থাকবে ম্যাডাম। কেবিন থেকে বেরিয়ে আসার সময় ফারাবির আর কোনো রাগ বা অপমান বোধ হচ্ছিল না, বরং তার খুব মজা লাগছিল। সে বুঝতে পারছিল নিজম তাকে শাস্তি দেয়নি, বরং তাদের পুরনো দিনে খুনসুটির মতোই একটা খেলা খেলেছে, আর এই খেলাটা খেলতে তারও খুব ভালো লাগছে। এভাবে কেটে গেছে আরও প্রায় 1 মাস। ফারাবি আর নিজমের মধ্যকার এই ঠান্ডা লড়াইটা এখন অফিসে সবে কম বেশি জেনে গেছে। তাদের মিটিংয়ের উত্তপ্ত বাক্য বিনিময়, প্যান্টির মজার মন্তব্য আর একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা সবে এখন সহকর্মীদের কাছে এক উপভোগ্য নাটকের মতো। কিন্তু এই পেশাগত দ্বন্দ্বের আড়ালে যে তাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হচ্ছে তা হয়তো তার নিজেরাও জানে না। ফারিবি এখন ইচ্ছে করে নিঝুমকে রাগানোর জন্য নানা রকম ছেলেমানুষি করে, আর নিঝুমের বসের গাম্ভীর্যের আড়ালে সেই রাগটা উপভোগ করে। সেদিন ছিল সোমবার, সপ্তাহের সবচেয়ে বিরক্তিকর দিন। সকাল থেকেই ফারাবির মেজাজটা খারাপ ছিল। আগের রাতে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই ঘুমটা ঠিক মতো হয়নি। অফিসে এসে সে তার চেয়ারে বসে একটা বুদ্ধি আঁটল। আজ সে কোনো রকম কাজ করবে না, আজ সে অসুস্থতার নাটক করে নিঝুমকে বিরক্ত করবে। উফ মা গো, মরে গেলাম রে। ফারাবির আশঙ্কিক আর্তনাদের পাশে কিউবিকলের রিয়াদ চমকে তাকালো। সে দেখলো ফারাবি দুহাত মাথায় চেপে ধরে ডেস্কে প্রায় শুয়ে পড়েছে। কিরে ফারাবি, কি হয়েছে তোর? হঠাৎ করে কি হলো? শরীর খারাপ লাগছে? খুব খারাপ লাগছে দোস্ত, মাথাটা যেন ফেটে যাচ্ছে। মনে হচ্ছে মাথার ভেতরে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। সারা শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসছে। আমার মনে হয় আমি আর বাঁচবো না রে। এই চুপ কর, কি সব আজে বাজে কথা বলছিস? দাঁড়া, আমি সাদিয়া আপুকে ডাকছি। কিছুক্ষণের মধ্যেই ফারাবির ডেস্কের চারপাশে ছোটখাটো একটা জটলা তৈরি হয়ে গেল। সাদিয়া এসে জিজ্ঞেস করলো, জানি না আপু, হঠাৎ করে বলছে মাথা ঘুরছে, জ্বর আসছে। ফারাবি তার অভিনয়ের মাত্রা আরো বাড়িয়ে দিল। আমার মনে হয় আমার ডেঙ্গু হয়েছে কিংবা ম্যালেরিয়া, অথবা দুটোই একসাথে। আমার শেষ ইচ্ছে আমার ডেস্কের ড্রয়ারে রাখা চিপসের প্যাকেটটা তোরা সবাই ভাগ করে খাস। টিমের সবাই যখন তাকে নিয়ে প্রচন্ড চিন্তিত, তখন ফারাবি এক চোখ সামান্য খুলে কাছের দেওয়ালের ওপাশে নিঝুমের কেবিনের দিকে তাকালো। নিঝুম তার নিজের কাজে এতটাই মগ্ন যেন বাইরের পৃথিবীতে পারমাণবিক বোমা ফাটলো সে তার কিছু যায় আসে না। ফারাবি মনে মনে বলল, কি পাষাণ রে বাবা। সাদিয়া শেষ পর্যন্ত নিঝুমের কেবিনে গেল। নিঝুম ফাইল থেকে মুখ না তুলেই ইন্টারকমে ফারাবির এক্সটেনশনে কল করলো। ফারাবি কাঁপা কাঁপা হাতে ফোন তুলল। হ্যাঁ হ্যালো ম্যাডাম। অফিসে বসে সিনক্রেট না করে হাফ ডে ছুটি নিয়ে বাড়ি চলে যাও ফারাবি। তোমার জন্য বাকিদের কাজের পরিবেশ নষ্ট হচ্ছে। টিং করে ফোনটা কেটে দিল নিঝুম। ফারাবি রাগে প্রায় জ্বলে উঠল। পরিবেশ নষ্ট করছি আমি? ঠিক আছে ম্যাডাম, আমিও আজ বাড়ি যাব না, এখানেই মরে পড়ে থাকবো, তবু আপনার জয় হতে দেব না। বিকেল 5টা, অফিস ছুটি। সবাই এক একে ফারাবিকে টেক কেয়ার বলে বেরিয়ে গেল। রিয়াদ বলল, দোস্ত চল, তোকে বাড়ি নামিয়ে দিই। না তোরা যা, আমি আর একটু রেস্ট নিয়ে তারপর যাব। রাত প্রায় 7টা। পুরো ফ্লোর একেবারে খালি। ফারাবি তার ডেস্কে মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। সে যখন ভাবছে তার আজকে সব নাটকই বৃথা গেল, ঠিক তখনই সে কেবিনে দরজা খোলার শব্দ পেল। সে চোখ বন্ধ করে মরার মতো পড়ে রইল। সে শুনতে পেল হাই হিলের খটখট শব্দ ধীরে ধীরে তার ডেস্কের দিকে এগিয়ে আসছে। শব্দটা তার ডেস্কের সামনে এসে থামলো। নাটকটা তো ভালোই ছিল ফারাবি। পুরো টিমকে বোকা বানাতে পারলেও আমাকে বোকা বানাতে অতটাও সহজ নয়। তোমার এই জ্বর আসার নাটকটা আমি 5 বছর আগেও একবার দেখেছি। মনে আছে ভার্সিটির সেই পিকনিকের দিন, যখন তুমি চাঁদা দেওয়ার ভয়ে পেট ব্যথার অভিনয় করেছিলে? ফারাবি চুপ করে রইল। তার বুকের ভেতরটা ধুকপুক করছে। সে তার ডেস্কের উপর একটা ওষুধের পাতা আর একটা কাগজ রাখার শব্দ পেল। তবে তোমার এই ফাজলামি দেখে একটা জিনিস ভালো লাগলো, তুমি এখনো আগের মতোই আছো, একটুও বদলাওনি। এরপর আর কোনো শব্দ নেই। কিছুক্ষণ পর লিফটের দরজা খোলার শব্দ পাওয়া গেল। ফারাবি ধর্মর করে উঠে বসলো। ডেস্কের উপর এক পাতা প্যারাসিটামল আর একটা ভাঁজ করা চিরকুট। সে দ্রুত চিরকুটটা খুলল। নাটকটা ভালোই ছিল, তবে
সত্যি যদি কখনো অসুস্থ হও তাহলে এই ওষুধটা খেও, আর হ্যাঁ, খালি পেটে খেও না, তাহলে অ্যাসিডিটি হতে পারে। চিরকুটটা পরে ফারাবির ঠোঁটের কোণে নিজের অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল। তার সারাদিনের সব রাগ, সব ক্লান্তি যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। সে পিপি করে বলল, পাগলি একটা। আর পরম যত্নে চিরকুটটা তার ওয়ালেটে ঢুকিয়ে রাখলো। সে জানতো তাদের এই অদ্ভুত যুদ্ধটা সব জমে উঠতে শুরু করেছে। ফারাবির অসুস্থতার নাটকের ঠিক 2 দিন পর অফিসের পরিবেশটা বেশ থমথমে, কারণ শহরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে থেকে থেকে বাজ পড়ছে। এমন দুর্যোগের দিনে বেশিরভাগ কর্মী আগেভাগে বাড়ি চলে গেছে, কিন্তু একটা প্রজেক্টের ডেডলাইন থাকায় ফারাবি আর নিজুমকে রাত পর্যন্ত অফিসে থাকতে হয়েছে। রাত প্রায় 9টা। কাজ শেষ করে নিজুম তার কেবিন থেকে বেরিয়ে এলো। কাজ শেষ, চলো আজ আর দেরি না করাই ভালো, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। হ্যাঁ ম্যাডাম, আমারও শেষ। আপনার পারমিশন পেলে কি আমি আমার এই নশ্বর দেহটাকে বাড়ি নিয়ে যেতে পারি? রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, অতিরিক্ত কথা বলাটা কি তোমার জন্মগত অভ্যাস? নিজুম বিরক্ত হওয়ার ভান করলো। তার ঠোঁটের কোণে ছিল হালকা হাসির আভাস। তারা দুজনই একসাথে লিফটের জন্য অপেক্ষা করতে লাগলো। পুরো ফ্লোর অন্ধকার, শুধু করিডোরে ডিম লাইটগুলো জ্বলছে। বাইরে বিদ্যুতের ঝলকানিতে বিশাল কাচের জানালাগুলো থেকে থেকে আলোকিত হয়ে উঠছে। লিফট আসতেই তার ভেতরে ঢুকলো। ফারাবি জি বাটনে প্রেস করলো। লিফটের দরজাটা বন্ধ হয়ে গেল। লিফটের দরজাটা বন্ধ হয়ে সবে নিচের দিকে নামতে শুরু করেছে। ঠিক তখনই একটা প্রচণ্ড বাজ পড়ার শব্দ হলো। সাথে সাথে পুরো বিল্ডিংয়ের ইলেকট্রিসিটি চলে গেল। লিফটের ভিতরে আলোটা নিভে গিয়ে ইমার্জেন্সি লাইটটা জ্বলে উঠল এবং একটা ঝাঁকুনি দিয়ে লিফটটা মাঝপথে থেমে গেল। হোয়াট দ্য? ফারাবি দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে নিজেকে সামলে নিল। লিফটের ভেতরটা তখন ইমার্জেন্সি লাইটের আবছা হলদে আলোয় ভৌতিক দেখাচ্ছে। বাইরে বৃষ্টির ঝমঝমে শব্দ ছাড়া আর কোনো আওয়াজই নেই। নিজমের কণ্ঠে প্রথমবারের মতো হালকা আতঙ্কের ছাপ। কি হলো, লিফটটা থেমে গেল কেন? মনে হচ্ছে পাওয়ার ফেল করেছে ম্যাডাম। ফারাবি পকেট থেকে ফোন বের করে টর্চ লাইটটা জ্বালালো। আর আমাদের ভাগ্যটা এতটাই ভালো যে আমরা ঠিক 2টো ফ্লোরের মাঝখানে আটকে গেছি। ওয়াও, হোয়াট এন অ্যাডভেঞ্চার। এটা কোনো অ্যাডভেঞ্চারের সময় নয় ফারাবি, ইমার্জেন্সি বাটনে প্রেস করো। ফারাবি কয়েকবার ইমার্জেন্সি বাটন আর ইন্টারকমে চাপলো, কিন্তু কোনো সাড়া নেই। কোনো লাভ নেই, জেনারেটর হয়তো এখনো চালু হয়নি। আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এই বলে সে হেলান দিয়ে দাঁড়ালো। নিজুমকে দেখে তার বেশ মজাই লাগছিল। সে যে বসটা সারাদিন তাকে শাসন করে, সে এখন একটা ছোট্ট লিফটের মধ্যে আটকে গিয়ে ভয় পাচ্ছে। কি হলো ম্যাডাম, আপনার কি ভয় লাগছে? আপনার মতো সাহসী ভিলেনদের তো অন্ধকারকেই ভয় দেখানোর কথা। আমার অন্ধকারে ভয় লাগে না, আমার বদ্ধ জায়গায় অস্বস্তি হয়। ইটস কল্ড ক্লস্ট্রোফোবিয়া। ও তাই নাকি? তাহলে তো ব্যাপারটা সিরিয়াস। আচ্ছা, চিন্তা করবেন না, আমি তো আছি, আপনার সুপারহিরো। যদিও আমার কাছে কোনো স্পেশাল পাওয়ার নেই, শুধু আজে বাজে কথা বলা ছাড়া। তার এই কথায় নিজুমের মুখে হালকা হাসি ফুটে উঠল। পরিবেশটা কিছুটা সহজ করার জন্য ফারাবি বলতে লাগলো, আচ্ছা ম্যাডাম, চলুন একটা খেলা খেলি। যেহেতু আমাদের হাতে এখন অফুরন্ত সময়, চলুন ট্রুথ অর ডেয়ার খেলি। এখন খেলা করার মতো মানসিকতা আমার নেই। আরে খেলতে তো হবেই, না হলে আপনার ভয় আরো বাড়বে। ঠিক আছে, ডেয়ার তো আর এখানে সম্ভব না, তাই শুধু ট্রুথ। আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি সত্যি উত্তর দেবেন, তারপর আপনি আমাকে। নিজুম কোনো উত্তর দেওয়ার আগে ফারাবি তার প্রথম প্রশ্নটা করে বসলো। আমার সেই দিনের অসুস্থতার নাটকটা কি আপনি সত্যি ধরে ফেলেছিলেন, নাকি মনে মনে আমার জন্য আপনার একটু চিন্তা হয়নি? নিজুম কিছুক্ষণ চুপ করে রইল। লিফটের আবছা আলোয় তার মুখটা খুব বিষণ্ণ দেখাচ্ছে। তারপর শান্ত গলায় বলল, তোমার নাটকটা আমি প্রথম থেকেই ধরে ফেলেছিলাম ফারাবি। তোমার এইসব ছেলে মানুষই ভান আমি খুব ভালো করেই চিনি, কিন্তু চিন্তা যে একেবারে হয়নি তা বললে মিথ্যা বলা হবে। আমি জানতাম এই তো লাইনে এসেছেন, ঠিক আছে,
এবার আপনার পালা, করুন আপনার প্রশ্ন। নিঝুম তার দিকে সরাসরি তাকালো। তার চোখের দৃষ্টি এতটাই তীব্র ছিল যে ফারাবির মুখের হাসিটা মুহূর্তেই উধাও হয়ে গেল। আমার পালা? তাহলে বলো ফারাবি, 5 বছর আগে শেষ দিনটাতে তুমি কেন একবারও আমার কাছে ফিরে আসোনি? কেন একটা ফোন, একটা মেসেজ, কোনো কিছুর প্রয়োজন মনে করনি? কেন কোনো ব্যাখ্যা ছাড়াই আমার জীবন থেকে একটা ঝড়ের মতো উধাও হয়ে গিয়েছিলে? আমার অপরাধটা ঠিক কী ছিল ফারাবি? আমাকে কি একবারও জানানোর সুযোগ দেওয়া যেত না? এই একটা প্রশ্নে লিফটের ভেতরের সমস্ত হালকা পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে দম বন্ধ করা। এই একটা প্রশ্নে লিফটের ভেতরের সমস্ত হালকা পরিবেশটা মুহূর্তে ভারী দম বন্ধ করা হয়ে গেল। ফারাবি মনে হলো কেউ যেন তার বুকের ভেতর থেকে সব বাতাস বের করে নিয়েছে। কারণ কারণ ব্যাখ্যা চাওয়ার বা দেওয়ার মতো কোনো পরিস্থিতি তুমি রাখোনি নিঝুম। ফারাবি অনেকদিন পরে তার নাম ধরে ডাকলো। তার কণ্ঠে ছিল অভিমানে 5 বছরের জমানো ভেজা কষ্ট। আমার এখনো স্পষ্ট মনে আছে সেই বিকেলটা। আমি তোমার জন্য ভার্সিটির গেটে অপেক্ষা করছিলাম। হাতে তোমার প্রিয় কদম ফুলের মালা ছিল। আর আমি নিজের চোখে দেখলাম তুমি ভার্সিটির সেই সিনিয়র ভাই রাহাত ভাইয়ের বাইকে করে তার সাথে হাসতে হাসতে চলে যাচ্ছ। সেই রাহাত ভাই যার সাথে আমার সম্পর্ক নিয়ে তোমার সাথে আমার প্রায় ঝামেলা হতো। 5 বছরের জমানো কষ্টে ভেজা সে একটা দীর্ঘশ্বাস ফেলল। আর তার আগের দিন রাতেই তুমি আমাকে কি বলেছিলে মনে আছে? বলেছিলে তোমার পরিবার থেকে তোমার বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। বলেছিলে তোমার একজন প্রতিষ্ঠিত ভ্যাকসিন কাউকে দরকার, যে জীবনে প্রতিষ্ঠিত। আমার মতো একজন বেপরোয়া স্বপ্নবিলাসী ছেলের সাথে জীবন কাটানো সম্ভব নয়। এরপরও কি আমার কিছু বোঝার বাকি থাকে নিঝুম? আমার মনে হয়েছিল তুমি হয়তো তোমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছ। আমার আর সেখানে দাঁড়িয়ে থেকে নিজেকে হাসির পাত্র বানানোর কোনো মানে হয় না। আর তুমি আমার মুখের কথাগুলোকেই সত্যি বলে ধরে নিলে। নিঝুমের কণ্ঠস্বর কানে ধরে এলো। কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার চোখের দিকে একবারও তাকাওনি ফারাবি? তুমি একবারও আমার কাছে এসে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না কেন আমি তার সাথে গিয়েছিলাম, কেন আমি ওভাবে কথাগুলো বলেছিলাম? তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। সেদিন সকালে আমার মা হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় খুব বাজেভাবে আঘাত পেয়েছিলেন। আমাকে দ্রুত হাসপাতালে যেতে হয়েছিল। আমার ফোনেও 1 ফোঁটা চার্জ ছিল না যে আমি তোমাকে জানাবো। আমি যখন দিশেহারা হয়ে রাস্তা খুঁজছিলাম, ঠিক তখনই রাহাত ভাই আমাকে দেখতে পান। তিনি আমাকে শুধু হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য লিফট দিয়েছিলেন ফারাবি। শুধু একটা লিফট, এর বেশি কিছু না। আর তুমি কি জানো হাসপাতালের বেডে শুয়েও মা কাকে খুঁজছিলেন? তোমাকে। তিনি বারবার বলেছিলেন আমার ফারাবি বাবা কই, ওকে ছাড়া যে আমার ভালো লাগছে না। ফারাবি স্তব্ধ হয়ে গেল। তার পুরনো পৃথিবীটা যেন ঘুরতে শুরু করেছে। তাহলে পুরো ব্যাপারটাই ছিল একটা বিশাল ভুল বোঝাবুঝি। আর ওই প্রতিষ্ঠিত হওয়ার কথাটা? ওটা আমি রাগের মাথায় বলেছিলাম, শুধু তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলেছিলাম। কারণ তুমি আমার জন্মদিনের কথা ভুলে গিয়ে বন্ধুদের সাথে সিলেটে ট্যুরে চলে গিয়েছিলে। আমার কতটা অভিমান হয়েছিল তুমি কি একবারও ভেবে দেখেছিলে? আমি চেয়েছিলাম তুমি আমার কাছে এসে আমার অভিমান ভাঙাবে, আমাকে সরি বলবে, ঠিক আগের মতো। আমি তো ভাবতেও পারিনি তুমি আমার একটা রাগের কথাকে এত সিরিয়াসলি নিয়ে নেবে আর কোনো দিন আমার সাথে যোগাযোগই করবে না। আমি তোমাকে পরদিন সকালে ফোন করেছিলাম, নিঝুম, অনেকবার করেছিলাম, কিন্তু তোমার ফোনটা সারাদিন বন্ধ ছিল। কারণ আমি ফোনটা ইচ্ছে করেই বন্ধ করে রেখেছিলাম। আমি ভেবেছিলাম ফোন বন্ধ দেখলে তুমি চিন্তা করবে, তুমি আমার বাসায় ছুটে আসবে। আমি সারা দিন দরজার দিকে তাকিয়ে তোমার জন্য অপেক্ষা করেছিলাম। ভেবেছিলাম এই বুঝি তুমি এলে। ভেবেছিলাম তুমি এসে আমাকে বকা দেবে, আমার সাথে ঝগড়া করবে, তারপর জড়িয়ে ধরে বলবে সরি, আর কোনো দিন এমন হবে না। কিন্তু তুমি আসোনি ফারাবি, তুমি আর কোনোদিনও আসোনি। লিফটে সেই ছোট্ট অন্ধকার জায়গায় দুটো ভাঙা হৃদয় আজ 5 বছর পর তাদের ভুলের আর ইগোর তাদের জেদের মুখোমুখি হলো। এই 5টা বছরে তারা হয়তো জীবনের অনেক এগিয়ে গেছে, কিন্তু তাদের ভেতরটা যে এখনো সেই পুরনো ক্ষতটাই বয়ে বেড়াচ্ছে। তা আজ তারা দুজনেই বুঝতে পারলো। ফারাবি আর নিজেকে সামলাতে পারলো না। সে নিঝুমের কাছে গিয়ে 2 কাঁধে হাত রাখলো।
তার নিজের চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছে। আমি আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি নিঝুম। আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি। আমি আমার ইগোকে তোমার ভালোবাসার চেয়েও বড় করে দেখেছিলাম। প্লিজ যদি পারো আমাকে মাফ করে দাও। নিঝুম তার বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ল। ভুলটা শুধু তোমার ছিল না ফারাবি, আমারও ছিল। আমার অভিমানটা খুব বেশি ছিল। আমারও উচিত ছিল তোমাকে সবকিছু খুলে বলার। ঠিক সেই মুহূর্তেই একটা ঝাঁকুনিতে লিফটের ভেতরে হলদে আলোটা নিভে গিয়ে উজ্জ্বল সাদা আলো জ্বলে উঠল। পাওয়ার চলে এসেছে। লিফটটা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলো, কিন্তু ফারাবি আর নিঝুম কেউই একে অপরের কাছ থেকে সরল না। তারা একে অপরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। আজ 5 বছর পর তার জন্য আবার নতুন করে নিঃশ্বাস নিতে পারছিল। বাইরের পৃথিবীতে তারা হয়তো এখনো বস আর কর্মচারী, কিন্তু লিফটের ভিতরে এই মুহূর্তটা তাদের পুরনো সম্পর্কটাকে আবার জাগিয়ে তুলেছে। এক নতুন শুদ্ধ ভালোবাসার নতুন দরজা খুলে দিয়েছে। পরের দিন সকালে অফিসে ঢোকার পর থেকে পরিবেশটা কেমন অদ্ভুত। ফারাবি যখন তার ডেস্কে এসে বসলো, তখন তার আর নিঝুমের দিকে তাকাতে কেমন যেন লজ্জা লাগছিল, আবার এক ধরনের অধিকারবোধ কাজ করছিল। গতকাল রাতের ওই ঘটনার পর তাদের মধ্যকার সমস্ত তিক্ততা, সমস্ত পেশাগত দূরত্বের দেওয়াল যেন এক ঝটকায় ভেঙে পড়েছে। রিয়াদ তার কিউবিকলে উকি দিয়ে বলল, কিরে দোস্ত, কাল রাতে তোদের দুজনের কি হয়েছিল? তোরা তো অফিস থেকে বের হওয়ার পর আর ফোনই ধরলি না। আর আজকে ম্যাডামের মুখটাও কেমন যেন মেঘ কেটে যাওয়া শরবতের আকাশের মতো পরিষ্কার লাগছে। কাহিনী কি? তেমন কিছু না, শুধু 5 বছরের পুরনো একটা অপারেটিং সিস্টেম আপডেট দিয়ে নতুন করে রিবুট করলাম আর কি। সে যখন কাজ শুরু করতে যাবে ঠিক তখনই অফিসের পিয়ন এসে তার ডেস্কে একটা সুন্দর করে র্যাপিং পেপারে মোড়ানো ছোট্ট বাক্স রেখে গেল। ফারাবি আরও অবাক হলো, নিঝুম থেকে গিফট পাঠিয়েছে। সে সাবধানে র্যাপিং পেপারটা খুলো। ভেতরে একটা ডামি ব্যান্ডের সুন্দর দেখতে কফি মগ, আর মগের ভেতরে একটা ভাঁজ করা চিকুট। ফারাবি চিকুটটা খুলো। ভেতরে নিঝুমে মুক্তার মতো হস্তাক্ষরে লেখা, কাল রাতের ঘটনার জন্য আমি দুঃখিত। আমারও তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। আর হ্যাঁ, এটা তোমার জন্য, যাতে ভবিষ্যতে তোমাকে আর আমার তেতো কফির মগে কফি খেতে না হয়। চিরকুটটা পরে ফারাবি ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে মগটা হাতে নিয়ে দেখলো সেটার গায়ে খুব সুন্দর করে ডিজাইন করে লেখা, ওয়ার্ল্ডস ওকেস্ট এমপ্লয়ি। বাহ, সরি বলার সাথেও খোঁচা মারাটা এখনো ছাড়তে পারিনি। সে উঠে দাঁড়িয়ে নিঝুমের কাছে কেবিনের দিকে তাকালো। নিঝুম তখন কাজ করার ভান করলো আর চোখে তাকিয়ে দেখছিল। ফারাবি মগটা উঁচিয়ে তাকে একটা স্যালুট জানায় এবং ইশারায় বোঝালো খুব পছন্দ হয়েছে। নিঝুমের মুখেও হালকা হাসির আভা ফুটে উঠল। ফারাবির মনে হলো, নিঝুম যখন এত সুন্দর করে সরি বলতে পারে, তাহলে আমি বা পিছিয়ে থাকবো কেন? আমাদের ভুলের পাল্লায় তো আমারই দোষটা বেশি ছিল। লাঞ্চের ঠিক আগে নিঝুম তার কেবিনে বসে একটা জরুরি ফাইল দেখছিল। হঠাৎ করে সে তার প্রিয় ডার্ক চকলেটের গন্ধ পেল। সে মুখ তুলে দেখল ফারাবি তার কেবিনে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা চকলেট বার। কি ব্যাপার ফারাবি, তুমি ভেতরে এলে কখন? নক করনি তো? কিছু কিছু সময় হৃদয়ের দরজা দিয়ে প্রবেশ করতে হয় ম্যাডাম, নক করে তো শুধু কর্মচারীরা, আমি তো। সে কথাটা শেষ না করেই থেমে গেল। তুমি কি? কিছু না, এই নিন চকলেট, এটা আপনার জন্য। কেন হঠাৎ চকলেট কেন? এটা আমার তরফ থেকে সরি বলার প্রথম কিস্তি। বাকি কিস্তিগুলো জলদি পেয়ে যাবেন। আশা করি এই মিষ্টি জিনিসটা খাওয়ার পর আপনার তেতো কথাগুলো যেন একটু মিষ্টি হয়ে যায়। এই বলে সে কোনো উত্তরে অপেক্ষা না করে কেবিন থেকে বেরিয়ে গেল। নিঝুম চকলেটের দিকে তাকিয়ে হাসল। পাগল একটা। এরপর থেকে তাদের মধ্যে শুরু হয়ে গেল এক অদ্ভুত মিষ্টি প্রতিযোগিতা। কে কাকে কত অভিনব উপায়ে সরি বলতে পারে। তাদের এই নীরব খেলাটা অফিসের আর কেউ না বুঝলো, তারা দুজনেই খুব উপভোগ করতে লাগলো। একদিন ফারাবি নিঝুমের ডেস্কের উপর একটা ছোট্ট টবে ক্যাকটাসের চারা রেখে একটা নোটে লিখে দিল, আমার কথাগুলো হয়তো মাঝে মাঝে এই ক্যাকটাসের কাটার মতোই ধারালো হয়, তার জন্য দুঃখিত। তো পরের দিন নিঝুমও ফারাবি ডেস্কের উপর একটা পাওয়ার ব্যাংক রেখে দিয়ে রিপ্লাই দিল, তোমার আইডিয়াগুলো
ভাবতে ভাবতে তোমার ব্রেইনের চার্জ নিশ্চয়ই শেষ হয়ে যায়। তাই এই ছোট্ট উপহার। আর হ্যাঁ, আমার রাগটাও অনেকটা এই পাওয়ার ব্যাংকের মতোই, হুট করে গরম হয়ে গেলেও দিন শেষে তোমার জন্যই চার্জ থাকি। আরেকদিন ফারাবি দেখলো নিজুম কাজের চাপে লাঞ্চ করতে যেতেই ভুলে গেছে। সে চুপচাপ বাইরে থেকে তার প্রিয় খাবারগুলো অর্ডার করে এনে পিয়নের হাতে দিয়ে তার কেবিনে পাঠিয়ে দিল, সাথে চিরকুট। পেটে খালি বোমা নিয়ে তো আর যুদ্ধ করা যায় না বস, তাই আপনার জন্য রসদ পাঠিয়ে দিলাম, খেয়ে নিন। আপনার না হয় আবার আমার উপর গোলাবর্ষণ করবেন। তো তার জবাবে নিজুম বিকেলবেলা ফারাবির জন্য কফি বানিয়ে পাঠিয়ে দিয়ে একটা ছোট্ট নোটে লিখলো, তোমার চেয়ে বেশি আমি দোষী ছিলাম। তোমাকে এতগুলো বছর কষ্ট দেওয়ার জন্য এই একটা কাপ কফি হয়তো যথেষ্ট নয়, কিন্তু শুরুটা তো করা যেতেই পারে, তাই না? তাদের এই খুনসুটি, এই নীরব সরি বলার প্রতিযোগিতা ধীরে ধীরে তাদের 5 বছরের দূরত্বটাকে মুছে দিয়েছিল। তারা আবার নতুন করে একে অপরকে আবিষ্কার করছিল, নতুন করে একে অপরের প্রেমে পড়ছিল। অফিসের সহকর্মীরা তাদের এই অদ্ভুত পরিবর্তন দেখে অবাক হচ্ছিল। যে বস আর কর্মচারীর মধ্যে সারাক্ষণ ঠাডা লড়াই চলতো, তাদের মধ্যে এখন এমন মিষ্টি বোঝাপড়া। রিয়াদ একদিন ফারাবিকে জিজ্ঞেস করেই বসলো, দোস্ত, কাহিনীটা কি বলতো? ম্যাডামের সাথে তোর কি সোলা হয়ে গেছে নাকি? আজকাল তো দেখি তোদের মধ্যে শুধু উপহার চলাচলই হয়। ফারাবি তার নতুন কফি মগে চুমুক দিতে দিতে একটা রহস্যময় হাসি হেসে বলল, খেয়ে নিন, তারপর না হয় আবার আমার উপর গোলাবর্ষণ করবেন। আর এটা সংশোধন নয় বন্ধু, এটা হলো যুদ্ধের নতুন স্ট্র্যাটেজি। একে বলে ভালোবাসার স্নায়ুযুদ্ধ। এভাবেই খুনসুটির মাধ্যমে আরো কেটে গেল 2 সপ্তাহ। আজ তারা কোম্পানি থেকে যাচ্ছে কক্সবাজার ট্যুরে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার পারমিশন ছাড়া কি আমি আপনার পাশের সিটটাতে বসতে পারি, নাকি এখানে বসার জন্যেও আমাকে আলাদা করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? কক্সবাজারগামী এসি বাসের ভেতরটা অফিসের সহকর্মীদের হই হুল্লোড়ে মুখরিত। সবাই নিজেদের মতো করে সিট দখল করে আড্ডায় মেতেছে। নিজুম জানালার পাশে একটা সিটে বসে হেডফোনে গান শুনছিল, বাইরের জগতের সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন করে। ঠিক তখনই ফারাবির কণ্ঠস্বর এসে বাস্তবে ফিরল। সে হেডফোনটা খুলে ফারাবির দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, পুরো বাস খালি পড়ে আছে, তুমি বসার জন্য আর কোনো জায়গা খুঁজে পেলে না? ফারাবি তার পাশের সিটে বসে পড়ল। পেয়েছি তো, কিন্তু আমার মন বলল সবচেয়ে নিরাপদ জায়গাটা হলো আমার বসের পাশে। কারণ বাস যদি হাইজ্যাকও হয়ে যায়, আমি জানি আপনি আপনার রাগী চোখের দৃষ্টি দিয়ে ডাকাতদের ভস্ম করে দেবেন। অতিরিক্ত কথা বলা শেষ হলে একটু চুপ করবে? আমি গান শুনবো। কি গান শুনছেন শুনি? ফারাবি তার কানের কাছ থেকে একটা এয়ারপড খুলে নিজের কানে লাগিয়ে দিল। হোয়াট? আপনি এখনো রবীন্দ্রসঙ্গীত শোনেন? আমারও পরানো যাহা চাই। সিরিয়াসলি ম্যাডাম, আপনার ব্যক্তিত্বের সাথে তো হেভি মেটাল বা রক টাইপের গান যাওয়া উচিত ছিল, যেখানে থাকবে শুধু চিৎকার আর হাহাকার। নিজুম রেগে গিয়ে এয়ারপডটা কেড়ে নিল। তোমার সমস্যাটা কি বলো তো? আমার যা ইচ্ছে আমি তাই শুনবো, তাতে তোমার কি? আমার তো অনেক কিছু, কারণ এই গানটা শুনলেই আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। মনে আছে ভার্সিটির 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠানে আপনি এই গানটা গেয়েছিলেন? সেদিনই তো আমি প্রথম আপনার প্রেমে পড়েছিলাম, যদিও তখনও জানতাম না আপনার সুন্দর গলার পেছনে একটা আগ্নেয়গিরি লুকিয়ে আছে। ফারাবি এই সরাসরি কথায় নিজুমের মুখটা লাল হয়ে গেল। সে কোনো উত্তর না দিয়ে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে রইল। কক্সবাজারে পৌঁছানোর পর থেকে ফারাবি আর নিজুম যেন আঠার মতো একে অপরের সাথে লেগে রইল। টিম মিটিং, গ্রুপ অ্যাক্টিভিটি, সব জায়গায় তারা একসাথে। তাদের এই পরিবর্তনটা অফিসের আর কারো চোখ এড়ালো না। রিয়াদ ফারাবিকে একপাশে ডেকে নিয়ে জিজ্ঞেস করল, দোস্ত, কাহিনীটা কি বলতো? তোরা কি সত্যি সত্যি প্রেম করছিস? ম্যাডাম তোকে ছাড়া এক মুহূর্তও চলছে না, আর তুইও তার লেজ ধরে ঘুরছিস। আরে এটা প্রেম নয় দোস্ত, এটা হলো বস ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। বসকে সবসময় চোখে চোখে রাখতে হয়, কখন তার মেজাজ বিগড়ে যায় আর আমার চাকরিটা টুপ করে খসে পড়ে, তার কোনো গ্যারান্টি আছে? বিকেলে যখন সবাই বিচে নেমে হুল্লোড় করছে, তখন ফারাবি আর নিজুম ভিড় থেকে কিছুটা দূরে বালির উপর দিয়ে পাশাপাশি হাঁটছিল। পরন্ত বিকেলের নরম আলোয় সমুদ্রের ঢেউগুলো সোনালি রং ধারণ করেছে। নিজুম তার উড়ন্ত চুলগুলো সামলাতে সামলাতে আনমনে
শান্ত গলায় বলল, সমুদ্রটা সুন্দর তাই না? খুব সুন্দর। তবে আমার মনে হয় কিছু জিনিস সমুদ্রের চেয়েও বেশি গভীর আর বেশি রহস্যময়। যেমন? ফারাবি তার দিকে ফিরে একটা দুষ্টু হাসি দিয়ে বলল, যেমন আপনার মন ম্যাডাম, যার গভীরে কি লুকিয়ে আছে তা হয়তো টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে বের করে ডুবুরিরাও খুঁজে পাবে না। আপনার মনে এখনো আমার জন্য কোনো জায়গা আছে, নাকি সেটা অফিসের ফাইলের নিচে চাপা পড়ে গেছে? আবারও ফাজলামি শুরু করলে? নিঝুম তার দিকে এমনভাবে তাকালো যেন এখনই বকা দেবে, কিন্তু পরক্ষণই তার গলার স্বর নরম হয়ে এলো। আর হ্যাঁ, এখানেও আপনি ম্যাডাম বলার কোনো দরকার আছে? আশেপাশে আর অফিসের কেউ নেই যে। আরে অভ্যাস হয়ে গেছে তো। সকালে ঘুম থেকে উঠে আজকাল মায়ের বদলে আপনাকে গুড মর্নিং ম্যাডাম বলে ফেলি প্রায়। আমার তো ভয় হচ্ছে বিয়ের পর নিজের বউকেও আবার ম্যাডাম বলে ডেকে না ফেলি। অতিরিক্ত কথা বলবে না। নিঝুম হাসার চেষ্টা করে বলল, যদিও তার গাল দুটো লজ্জে লাল হয়ে গেছে। এখানে আমরা বস বা কর্মচারী নই, এখানে আমরা শুধু আমরা। ফারাবি তার দিকে ঝুঁকে এসে জিজ্ঞেস করলো, আমরা? আমরা শব্দটার মানে কি? আমি সেটাই ধরে নিতে পারি যা আমি গত 5 বছর ধরে ভাবতে চেয়েও পারিনি। এখনো যদি বুঝতে না পারো তাহলে বুঝতে হবে তোমার মাথায় শুধু গোবরই ভরা। নিঝুম তাকে হালকা ধাক্কা দিয়ে সামনে এগিয়ে গেল। চলো হাঁটি। ফারাবি তার পেছন পেছন হাঁটতে হাঁটতে বলল, আচ্ছা নিঝুম, একটা প্রতিযোগিতা হয়ে যাক। ওই যে দূরে ওই ঝিনুকের স্তূপটা দেখছো, চলো দেখি কে কার আগে ওখানে পৌঁছাতে পারে। যে হারবে সে আজকে ডিনারের বিল দিবে। আমি তোমার মতো বাচ্চাদের মতো দৌড় প্রতিযোগিতা করি না। তাহলে তো তুমি হেরেই গেলে। ঠিক আছে, ডিনারের বিলটা আমি দিয়ে দিব। বসকে তো আর পকেট খালি করে রাস্তায় নামানো যায় না, তাই না? চলো। তারা কথা বলতে বলতে খুনসুটি করতে করতে টুরিস্টের ভিড় থেকে কখন যে অনেক দূরে ইনানির দিকে চলে এসেছে তা তারা নিজেরাও খেয়াল করেনি। যখন তাদের হুঁশ ফিরল তখন সূর্য প্রায় ডুবে গেছে, চারিদিকে অন্ধকার নামতে শুরু করেছে, আর আশপাশে জনপ্রাণীর কোনো চিহ্ন নেই। সর্বনাশ, আমরা তো রাস্তা হারিয়ে ফেলেছি ফারাবি। এখন আমরা হোটেলে ফিরবো কিভাবে? টেনশন নিও না আমার বস। ফারবি তার ফোনটা বের করে টর্চ লাইট জ্বালায়। তোমার এই কর্মচারী থাকতে তোমার কোনো চিন্তা নেই। আমি তো আছি, তোমার পার্সোনাল জিপিএস। যদিও আমার নিজেরই ঠিকানার কোনো ঠিকানা নেই। কিন্তু কিছুক্ষণ হাঁটার পর যখন তারা কোনো রাস্তা খুঁজে পেল না তখন ফারবিও কিছুটা চিন্তিত হয়ে পড়ল। ফোনে নেটওয়ার্কও কাজ করছে না। আমার মনে হয় আমরা সত্যিই হারিয়ে গেছি। তার দুজনেই ক্লান্ত হয়ে একটা বড় পাথরের উপর বসলো। চারিদিকে শুধু সমুদ্রের গর্জনার বাতাসের শোষ শব্দ। আকাশের হাজারো তারা যেন তাদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। নিঝুম রেগে গিয়ে বলল, সব তোমার জন্য হয়েছে। তোমার এই ফালতু প্রতিযোগিতার জন্যই আজ আমাদের এই অবস্থা। বাহ, দোষটা আমার হয়ে গেল। আমি যখন তোমাকে ফিরতে বলছিলাম তখন তো তুমিই বলছিলে আরেকটু হাঁটি, বাতাসটা খুব ভালো লাগছে। এখন কি হলো? আমি ওভাবে বলিনি। ঠিক এভাবেই বলেছিলে। তাদের এই ছেলে মানুষের ঝগড়ার মাঝে নিঝুম হঠাৎ চুপ হয়ে গেল। সে সমুদ্রের দিকে তাকিয়ে শান্ত গলেই বলল, আমাদের শেষবার একসাথে সমুদ্র দেখাটা তোমার মনে আছে ফারাবি? এই একটা প্রশ্নে তাদের মধ্যকার সমস্ত খুনসুটি, সমস্ত রাগ যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। ফারাবি সমুদ্রের দিকে তাকালো, তার কণ্ঠস্বরটা ভারী হয়ে এলো। কিভাবে ভুলবো? আমাদের ব্রেকআপের ঠিক 1 মাস আগের ঘটনা। সেন্ট মার্টিনসে পূর্ণিমার রাত ছিল। তুমি আমার কাঁধে মাথা রেখে সারা রাত ধরে তারা দেখেছিলে। সেদিন আমি তোমাকে কিছু একটা বলতে চেয়েছিলাম ফারাবি, কিন্তু সাহসে কুলোয়নি। কি বলতে চেয়েছিলে? নিঝুম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বলতে চেয়েছিলাম যে আমার বাবা তোমার কথা জেনেও গিয়েছিলেন। তিনি তোমাকে একবারও না দেখেই, তোমার সম্পর্কে না জেনেই তোমাকে রিজেক্ট করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন তার মেয়ের জন্য তিনি একজন প্রতিষ্ঠিত সম্ভ্রান্ত পরিবারের ছেলে চান, তোমার মতো একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে নয়, যে কিনা সারা দিন শুধু স্বপ্ন দেখে বেড়ায়। আর মার কথা কি বলবো, সেটা তো তুমি জানোই। উনি তোমাকে কতটা স্নেহ করতেন। তুমি চলে যাওয়ার পর মা প্রায় রান্না করে ভাবতেন আজ আমার ফারাবি আসবে, নিশ্চয়ই আসবে।
আমি বাবার সাথে অনেক ঝগড়া করেছিলাম। আমি তাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তিনি কিছুই শুনতে চাননি। তিনি আমাকে তোমার সাথে সব সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। আমি আমি খুব একা হয়ে গিয়েছিলাম ফারাবি, খুব অসহায় লাগছিল। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। একদিকে আমার বাবার সম্মান, আরেকদিকে আমার ভালোবাসা। আমি চেয়েছিলাম তুমি অন্তত একবার আমাকে এসে বলো যে চিন্তা করো না নিঝুম, আমি সব ঠিক করে দিব, আমি তোমার বাবার সাথে কথা বলবো। আমি শুধু তোমার কাছ থেকে একটু ভরসা চেয়েছিলাম ফারাবি। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। কিন্তু তুমি তুমি তখন বন্ধুদের নিয়ে ব্যস্ত ছিলে, আমার জন্মদিনটাও ভুলে গিয়েছিলে। আমার অভিমান হয়েছিল, খুব অভিমান। আমার মনে হয়েছিল আমার এই লড়াইতে আমি হয়তো একেবারেই একা। তাই তাই আমি রাগের মাথায় তোমাকে কষ্ট দেওয়ার জন্য সেই প্রতিষ্ঠিত হওয়ার কথা বলেছিলাম। আমি তো ভাবতেও পারিনি আমার একটা রাগের কথা আমাদের এতগুলো বছরকে শেষ করে দিবে। ফারাবি কোনো কথা বলতে পারছিল না। তার বুকের ভেতরটা জমে থাকা কষ্টে পাথর হয়ে গিয়েছিল। নিঝুম আবার কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে কখনো বলতে পারিনি ফারাবি, এই 5টা বছর আমি কিভাবে কাটিয়েছি। আমি পড়াশোনায় ডুবে গিয়েছিলাম, ক্যারিয়ারের পেছনে ছুটেছি, নিজেকে সবার চোখে সেরা প্রমাণ করার জন্য দিন রাত এক করে ফেলেছি। সবাই দেখেছে আমার সাফল্য, আমার উন্নতি, কিন্তু কেউ দেখেনি প্রতি রাতে আমি তোমার ছবি বুকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদেছি। আমি ভেবেছিলাম আমি হয়তো তোমাকে ঘৃণা করি, কিন্তু সত্যিটা হলো আমি কোনোদিনও তোমাকে ভুলতেই পারিনি ফারাবি, এক মুহূর্তের জন্যও না। ফারাবি আর নিজেকে সামলাতে পারল না। সে নিঝুমের হাতটা ধরল। আমি আমি খুব স্বার্থপর ছিলাম নিঝুম। আমি শুধু আমার অপমান, আমার কষ্টটাকেই বড় করে দেখেছিলাম। আমি কোনোদিনও তোমার দিকটা বোঝার চেষ্টাই করিনি। আমি যদি সেদিন আরেকটু ধৈর্য ধরতাম, আরেকটু তোমাকে বিশ্বাস করতাম, তাহলে হয়তো আজ আমাদের গল্পটা অন্যরকম হতো। এখনো কি অন্যরকম হওয়ার সুযোগ আছে ফারাবি? নিঝুম তার ভেজা চোখে জিজ্ঞেস করলো। ফারাবি তার চোখের জল মুছিয়ে দিয়ে তার মুখটা 2 হাতে তুলে ধরল। যতদিন আমার নিঃশ্বাস চলবে ততদিনই সুযোগ আছে নিঝুম। এই বলে সে আলতো করে নিঝুমের ঠোঁটে তার ঠোঁট রাখলো। সমুদ্রের গর্জন, রাতের নিস্তব্ধতা আর আকাশের হাজারো তারা সাক্ষী হয়ে রইল তাদের বহু প্রতীক্ষিত অশ্রুসিক্ত পূর্ণ মিলনের। আজ 5 বছর পর তারা শুধু হারিয়ে যাওয়ার রাস্তাটাই খুঁজে পায়নি, তারা তাদের হারিয়ে যাওয়া ভালোবাসাটিকেও নতুন করে খুঁজে পেল। পরের দিন সকালে হোটেলের লবিতে তুমুল হট্টগোল। টিমের সবাই প্রচণ্ড চিন্তিত মুখে পায়চারি করছে। ফারাবি আর নিঝুম কাল বিকেল থেকে নিখোঁজ, তাদের ফোনও যোগাযোগ করা যাচ্ছে না। সাদিয়া প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, রিয়াদ যখন ট্যুর ম্যানেজারের সাথে কথা বলছিল ঠিক তখনই হোটেলের গেট দিয়ে একটা স্থানীয় জেলেতে ব্যবহৃত পুরনো ভাঙাচোরা ভ্যান এসে থামলো। ভ্যানের পেছন থেকে নামলো ফারাবি আর নিঝুম। ফারাবি চুলগুলো কাকের বাসার মতো হয়ে আছে, শার্টের এক জায়গায় মাছের আষ্টে লেগে আছে। আর নিঝুমের অবস্থা আরো করুন, তার দামি পোশাকটা কুঁচকে গেছে, মুখের রাজ্যে ক্লান্তি, কিন্তু তার চোখে মুখে কোনো রাগ বা ভয় নেই, বরং কেমন একটা শান্ত প্রশান্তির ছাপ। সবাই দৌড়ে তাদের দিকে এগিয়ে গেল। রিয়াদ ফারাবিকে জড়িয়ে ধরে বলল, তোরা কই ছিলি সারা রাত? আমরা তো টেনশনে মরেই যাচ্ছিলাম। তোদের কি কিডন্যাপ করেছিল নাকি? কিডন্যাপার চেয়েও ভয়ঙ্কর কিছু হয়েছিল দোস্ত। কাল রাতে আমরা ভিন গ্রহের প্রাণীদের আক্রমণের শিকার হয়েছিলাম। ওরা আমাদের তাদের ইউএফএতে তুলে নিয়ে সারা রাত ধরে তাদের গ্রহের সবচেয়ে কঠিন প্রশ্নটা জিজ্ঞেস করছিল, মুরগি আগে এসেছে নাকি ডিম। তার এই কথায় সবাই অবাক হয়ে গেল। নিঝুম তার দিকে চোখ গরম করে বলল, ফাজলামো বন্ধ করবে? তারপর সে সবার দিকে ফিরে বলল, সরি তোমাদের সবাইকে চিন্তায় ফেলার জন্য। আমরা আসলে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গিয়েছিলাম এবং পথ হারিয়ে ফেলেছিলাম। সৌভাগ্যক্রমে আজ ভোরে কয়েকজন জেলের সাথে আমাদের দেখা হয়, ওনারাই আমাদের এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন। হ্যাঁ, আর আসার পথে আমরা এটাও আবিষ্কার করেছি যে শুটকি মাছ শুধু খাওয়ার জিনিস নয়, এর গন্ধ পারফিউম হিসেবেও ব্যবহার করা যায়। ম্যাডামের কাছ থেকে এই নতুন জ্ঞানটা লাভ করলাম। নিঝুম তাকে কোনো দিয়ে একটা গুতা মেরে বলল, চুপ করো। তাদের এই মিষ্টি খুনসিটি দেখে টিমের বাকি সদস্যরা একে অপরের দিকে তাকিয়ে হাসলো। তারা বুঝতে পারল এই হারিয়ে যাওয়ার ঘটনাটা তাদের দুজনকে শুধু ফিরিয়ে আনেনি, বরং অনেক বেশি কাছাকাছি নিয়ে এসেছে।
ট্রুথ থেকে ঢাকায় ফেরার পর অফিসের পরিবেশটা পুরোপুরি বদলে গেল। ফারাবি আর নিঝুমের মধ্যে এখন আর কোনো ঠান্ডা লড়াই নেই, আছে শুধু মিষ্টি খুনসুটি আর একে অপরের প্রতি গভীর বোঝাপড়া। ফারাবি এখন আর নিঝুমকে রাগানোর জন্য ফাজলামি করে না, বরং তাকে হাসানোর জন্য। আর নিঝুমও তার বসের খোলসটা অনেকটাই সরিয়ে ফেলে ফারাবির ছেলে মানুষগুলো উপভোগ করে। কিন্তু তাদের এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। এজেন্সি এক্স এর কমপ্লেনটা মার্কেটে আসার পর থেকে ব্যাপক সাফল্য পায়। কোম্পানির ইতিহাসে এটা ছিল অন্যতম সেরা ক্যাম্পেইন। সাফল্যের পুরো কৃতিত্বটাই ছিল ফারাবির, কিন্তু কোম্পানি ম্যানেজমেন্ট, বিশেষ করে সিওর সম্বন্ধী মার্কেটিং হেড মিস্টার জামান এই সাফল্যটা ঠিক মেনে নিতে পারছিলেন না। তিনি প্রথম থেকেই ফারাবিকে পছন্দ করতেন না। একদিন কোম্পানির মান্থলি পারফরমেন্স রিভিউ মিটিংয়ে সিও মিস্টার করিম ক্যাম্পেইনটার সাফল্যের জন্য পুরো টিমকে অভিনন্দন জানালেন। এই কথা শোনার সাথে সাথে ফারাবির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। পুরো ক্যাম্পেইনটার আইডিয়া থেকে শুরু করে এক্সিকিউশন পর্যন্ত সবকিছু তো সে একা করেছে। আর আজ তার নামটাই নেওয়া হলো না। মিস্টার জামান, যিনি এই প্রজেক্টের কোনো খবরই রাখেনি, তিনি সব ক্রেডিট নিয়ে নিলেন। ফারাবি অপমানিত বিধ্বস্ত বোধ করছিল। সে একবার নিঝুমের দিকে তাকালো। নিঝুমের মুখও রাগে লাল হয়ে গেছে। মিটিং শেষে ফারাবি যখন হতাশ হয়ে নিজের ডেস্কে বসে আছে, তখন নিঝুম তার কেবিনে তাকে ডেকে পাঠালো। আমি খুব দুঃখিত ফারাবি, আমি ভাবতেও পারিনি জামান সাহেব এতটা নিচে নামতে পারেন। তুমি চিন্তা করো না, আমি বাদ দাও নিচুম, এটাই হয়তো নিয়ম। আমাদের মতো সাধারণ কর্মচারীদের কাজ হলো শুধু পরিশ্রম করে যাওয়া, আর ক্রেডিটগুলো বড় স্যারদের পকেটে যায়। নতুন কিছু নয়, আমি হাল ছেড়ে দিয়েছি। কে বলেছে তোমাকে হাল ছাড়তে? নিঝুমের কণ্ঠস্বর হঠাৎ করে কঠিন হয়ে গেল। তুমি হাল ছাড়তে পারো, কিন্তু আমি ছাড়বো না। এটা শুধু তোমার লড়াই নয়, এটা এখন আমারও লড়াই। তুমি শুধু চুপ করে বসে দেখো আমি কি করি। পরের দিন সকালে নিঝুম সরাসরি সিও মিস্টার করিমের রুমে ঢুকলো। মিস্টার করিম, আমি আপনার সাথে এনার্জি এক্স ক্যাম্পেইনটা নিয়ে কিছু কথা বলতে এসেছি। এক্সকিউজ মি স্যার, আমি হয়তো আপনার কথার সাথে একমত হতে পারলাম না। এই ক্যাম্পেইনের আইডিয়া, কনসেপ্ট, ট্যাগলাইন, এমনকি এর এক্সিকিউশনের প্রতিটি ধাপের পেছনে মূল মস্তিষ্কটা মিস্টার জামানের নয়, বরং আমার টিমের একজন কপিরাইটার ফারাবি আহমেদের। আমি সত্যিটা বলতে চাইছি স্যার। মিস্টার করিমের মুখের হাসিটা মিলিয়ে গেল। নিঝুম তার সামনে কিছু কাগজপত্র রাখলো। এটা হলো ক্যাম্পেইনের প্রথম ড্রাফট, যেটা ফারাবি তৈরি করেছিল। আর এটা হলো আমাদের দুজনের মধ্যকার ইমেল চালাচালি, যেখানে প্রতিটা ধাপ নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি যদি একটু কষ্ট করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই প্রজেক্টে মিস্টার জামানের অবদান শূন্য। মিস্টার করিম ফাইলগুলো দেখতে লাগলেন। তার কপালে চিন্তার ভাঁজ। আমি বুঝতে পারছি স্যার, কিন্তু আপনি এই কোম্পানির সিইও। আপনার কাছে আত্মীয়তার চেয়েও কোম্পানির স্বার্থ এবং একজন যোগ্য কর্মীর সম্মান অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আপনি যদি আজ ফারাবির মতো একজন ট্যালেন্টেড কর্মীকে তার প্রাপ্য সম্মান না দেন, তাহলে ভবিষ্যতে হয়তো অন্য কোনো ট্যালেন্টেড কর্মী এই কোম্পানিতে কাজ করার আগ্রহই হারিয়ে ফেলবে। সে উঠে দাঁড়িয়ে শেষ কথাটা বলল। আমি আমার টিমের সবচেয়ে মেধাবী সদস্যদের সাথে কোনো রকম অবিচার হতে দেব না। যদি এর জন্য আমাকে আমার চাকরিটাও ছাড়তে হয়, আমি রাজি। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি একজন আত্মীয়কে খুশি রাখবেন, নাকি আপনার কোম্পানির ভবিষ্যৎকে সুরক্ষিত রাখবেন? এই বলে সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। তার এই সাহসী পদক্ষেপের কথা পুরো অফিসে ছড়িয়ে পড়ল। ফারাবি যখন শুনল নিঝুম তার সম্মানের জন্য কোম্পানির সিওর সাথে সরাসরি লড়াই করেছে, তখন তার চোখে জল চলে এলো। সে বুঝতে পারল নিঝুম তাকে কতটা ভালোবাসে। এই ভালোবাসা শুধু কথায় নয়, কাজও প্রমাণ করে দেওয়ার মতো ভালোবাসা। পরের দিন সকালে অফিসের পরিবেশটা বেশ থমথমে, সবার মনে চাপা উত্তেজনা। সেও কি নিঝুমের কথা রাখবেন, নাকি নিজের সম্বন্ধীকে বাঁচাতে তাকে চাকরিচ্যুত করবেন? ফারাবি সকাল থেকে একবারও নিঝুমের কেবিনের দিকে তাকায়নি। তার ভেতরে চলছে কৃতজ্ঞতা, ভালোবাসা আর তীব্র উদ্বেগের এক মিশ্র অনুভূতি। ঠিক 10টায় পুরো কোম্পানির সব স্টাফের কাছে একটা গ্রুপ ইমেল এলো সিও মিস্টার করিমের পক্ষ থেকে। ইমেলে লেখা ছিল, এই ক্যাম্পেইনের অভাবনীয় সাফল্যের পেছনে মূল কারিগর আমাদের ক্রিয়েটিভ টিমের মেধাবী কপিরাইটার
মিস্টার ফারাবি আহমেদ। মিস্টার ফারাবি আহমেদকে কোম্পানির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তার মেধা এবং কঠোর পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ তাকে সিনিয়র কর্পোরেট পদে পদোন্নতি করা হলো এবং সাথে একটি বিশেষ বোনাস প্রদান করা হলো। আশা করি তিনি ভবিষ্যতেও তার এই সাফল্যের ধারা অব্যাহত রাখবেন। ইমেলটা দেখার সাথে সাথে পুরো ফ্লোর হাততালিতে ফেটে পড়ল। রিয়া দৌড়ে এসে ফারাবিকে জড়িয়ে ধরল। দোস্ত, তুই তো হিরো। হিরো, কনগ্রাচুলেশনস। ফারাবি তখনও স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো ভিজে উঠেছে। সে হাততালির শব্দে চেয়েও বেশি করে শুনতে পাচ্ছিল অন্য কিছু। নিজমের সাহসের গল্প, তার ভালোবাসার প্রতিদানের গল্প। সে মুখ তুলে নিজমের কাছে কেবিনের দিকে তাকালো। নিজমও তার দিকে তাকিয়েছিল। তার মুখে ছিল এক প্রশান্তির হাসি। সে হাসিতে ফারাবি খুঁজে পেল তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। সেই সন্ধ্যায় অফিস শেষে ফারাবি যখন বের হচ্ছে তখন নিঝুম তাকে ডাকলো। ফারাবি দাঁড়াও, তোমার সাথে আমার কথা ছিল। বলো। আজ রাতে তোমার কোনো কাজ আছে? না, কেন? মা তোমাকে দেখতে চেয়েছেন। আজ সকালে মা ফোন করেছিলেন, তিনি তোমার খবর শুনেছেন, তিনি একবার তোমাকে দেখতে চান। তুমি কি আমাদের বাসায় আসবে? সে অপ্রত্যাশিত প্রস্তাবে ফারাবি চমকে গেল। নিঝুমের মা, যাকে সে খালাম্মা বলে ডাকতো, তিনি তাকে খুব স্নেহ করতেন। সেই দুর্ঘটনার রাতে নিঝুমের মুখে সে শুনেছিল তিনি অসুস্থ অবস্থায়ও তার খোঁজ করেছিলেন। অবশ্যই যাব। আমি তো নিজেই খালাম্মার সাথে দেখা করার কথা ভাবছিলাম। তিনি এখন কেমন আছেন? অনেক ভালো। চলো আমার সাথেই চলো তাহলে। নিঝুমের বাসাটা আগের মতোই আছে, সিমসাম গোছানো। ফারাবি ড্রয়িং রুমে ঢুকেই ভেতর থেকে নিঝুমের মা মিসেস আনোয়ারা প্রায় দৌড়ে বেরিয়ে এলেন। তিনি ফারাবির মাথায় গালে হাত বুলিয়ে দিতে দিতে কান্নায় ভেঙে পড়লেন। ফারাবি তার পা ছুঁয়ে সালাম করলো। তিনি রান্নাঘরে যাওয়ার পর নিঝুম ফারাবির পাশে এসে বসলো। অনেকক্ষণ গল্প আর আড্ডার পর মিসেস আনোয়ারা যখন ঘুমাতে গেলেন তখন রাত প্রায় 11টা। নিঝুম ফারাবিকে নিয়ে তার নিজের ঘরে এলো। ঘরটা আগের মতোই আছে, বই সেলফ, পরের টেবিল, দেওয়ালে সাজানো পোস্টার, সবকিছু যেন সময়ের সাথে থেমে আছে। মা তোমাকে খুব ভালোবাসেন ফারাবি। এই 5 বছরে এমন একটা দিনও যায়নি যেদিন তিনি তোমার কথা বলেননি। তোমাকে একটা জিনিস দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। নিঝুম তার পরের টেবিলের ড্রয়ারটা খুলো। সে ভেতর থেকে একটা পুরনো হলদে হয়ে যাওয়া ভাঁজ করা চিঠি বের করে ফারাবির হাতে দিল। এটা কি? একটা চিঠি যেটা আমি আজ থেকে 5 বছর 6 মাস 11 দিন আগে তোমার জন্য লিখেছিলাম, আমাদের ব্রেকআপের ঠিক পরদিন সকালে। কিন্তু আমি কোনোদিন তোমাকে এটা দেওয়ার সাহস পাইনি, কারণ তোমাকে তো পরে খুঁজেই পাইনি। ফারাবি অবাক হয়ে চিঠিটার দিকে তাকিয়ে রইল। সে সাবধানে ভাঁজ খুলল। ভেতরটা নিঝুমের সেই পরিচিত মুক্তোর মতো হস্ত অক্ষরে লেখা। প্রিয় ফারাবি, প্রিয় লিখলাম কারণ তুমি ছাড়া আর কাউকে এই শব্দটা বলার অধিকার আমি কোনোদিন দিতে পারবো না। জানি না এই চিঠিটা কোনোদিন তোমার হাতে পৌঁছাবে কিনা। হয়তো পৌঁছাবে না, হয়তো এটা আমার ড্রয়ারের কোনায় পড়েই থাকবে, আমার না বলা কথাগুলোর মতো। কাল রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। তুমি যখন ফোনটা কেটে দিলে তখন আমার মনে হয়েছিল আমার পৃথিবীটা বুঝি শেষ হয়ে গেল। আমি সারা রাত ধরে অপেক্ষা করেছি ফারাবি, ভেবেছি তুমি আসবে, তুমি এসে আমার সাথে ঝগড়া করবে, আমার উপর চিৎকার করবে, কিন্তু শেষ পর্যন্ত আমাকে জড়িয়ে ধরে বলবে পাগলি একটা। কিন্তু তুমি আসোনি। আমার খুব একা লাগছে ফারাবি, প্রচন্ড একা। যে মানুষটাকে আমি আমার পৃথিবী ভাবতাম সে আজ আমার কাছ থেকে কতটা দূরে। আমি জানি দোষটা আমারই, আমার রাগের মাথায় বলা একটা কথা, আমার অভিমান, সব কিছু জন্য আজ আমরা আলাদা। আমি তোমাকে বোঝাতে পারিনি আমি কতটা অসহায় ছিলাম, আমি তোমাকে বিশ্বাস জোগাতে পারিনি। আমি জানি না আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো। সবাই আমাকে কঠিন বলে, অহংকারী বলে, কিন্তু সত্যিটা হলো আমি শুধু তোমার সামনেই নরম হতে পারতাম। শুধু তোমার কাছেই আমি সত্যিকারের আমি ছিলাম। তুমি ছাড়া আমি যে অসম্পূর্ণ ফারাবি। যদি কোনোদিনও এই চিঠিটা তোমার হাতে পৌঁছায় তাহলে শুধু জেনে রেখো এই পৃথিবীতে এমন একজন আছে যে তার ভুলের জন্য অনুতপ্ত, যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে আর সারা জীবন ভালোবেসে যাবে। ইতি তোমার ভালোবাসার নিঝুম। চিঠিটা পড়তে পড়তে ফারাবি চোখ দিয়ে কখন যে জল গড়িয়ে পড়তে শুরু করেছে সে টেরই পায়নি। তার মনে হলো কেউ যেন তার বুকের ভেতরটা মুচড়ে দিয়েছে। এই 5টা বছর সে শুধু একা কষ্ট পায়নি, নিজেও তিলে তিলে পড়েছে।
একা একা কেঁদেছে। যে যন্ত্রণাটা সে একা বয়ে বেড়াচ্ছে বলে ভাবতো, সেই একই যন্ত্রণা নিজুমকেও কুড়ে কুড়ে খেয়েছে। সে চিঠিটা ভাঁজ করে নিজুমের দিকে তাকালো। নিজুম তখন জানালার পাশে দাঁড়িয়ে কাঁদছে। ফারাবি তার কাছে গিয়ে পেছন থেকে তাকে আলতো করে জড়িয়ে ধরলো। কেন কেন দাওনি এই চিঠিটা আমাকে? নিঝুম, কেন এতগুলো বছর আমাকে আর নিজেকে এতটা কষ্ট দিলে? ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম তুমি হয়তো আমাকে আর বিশ্বাস করবে না, ভেবেছিলাম তুমি হয়তো নিশ্চয়ই আমাকে ঘৃণা করতে শুরু করেছো। আমি তোমাকে কোনোদিনও ঘৃণা করতে পারিনি নিঝুম। ফারাবি তাকে নিজের দিকে ঘোরালো। সে তার মুখটা দুহাতে তুলে ধরে তার চোখের জল মুছে দিল। আমি হয়তো রাগ করেছি, অভিমান করেছি, কিন্তু তোমাকে ভালোবাসতে ভুলে যাইনি এক মুহূর্তের জন্যেও। সে নিজুমের কপালে একটা গভীর চুমু খেলো। আর একটা মুহূর্তও তোমাকে ছাড়া থাকতে চাই না নিঝুম, আর একটা সেকেন্ডও না। আমি তোমাকে ভালোবাসি, খুব 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 ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি ফারাবি, আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা তুমি ফারাবি। সেই রাতে নিজুমের সেই স্মৃতি ভরা ঘরে দুটো বিচ্ছেদী হৃদয় তাদের সমস্ত ভুল, সমস্ত অভিমানকে পেছনে ফেলে আবারও এক হয়ে গেল। তাদের 5 বছরের দীর্ঘ অপেক্ষা, তাদের না বলা কথা, তাদের চোখের জল, সবকিছু যেন আজ পূর্ণতা পেল তাদের ভালোবাসার নিঃস্বার্থ স্বীকারোক্তিতে।